স্ক্রিনে যে লেখাটা দেখছেন এটা কিন্তু শুধু কয়েকটা শব্দ নয়, এটা এই শহরের হাজারো চাকরি প্রার্থীর একদম রূঢ় বাস্তবতার প্রতিচ্ছবি। একবার দৃশ্যটা চোখের সামনে ভাসিয়ে তুলুন তো। ঢাকা শহরের নীলক্ষেতের একটা স্যাঁতস্যাঁতে মেস, ছোট্ট একটা ঘর, আর তার চারদিকে শুধু বই আর শীটের পাহাড়। এই ঘরেই থাকে আমাদের আজকের গল্পের মূল চরিত্র তারেক। সে একজন বিসিএস আর ব্যাংক জব পরীক্ষার্থী। তারেকের এই জীবনযাত্রা কোনো বিলাসবহুল ব্যাপার নয়, বরং এটা এমন এক জীবন যেখানে স্রেফ টিকে থাকার জন্য নিজের সবটুকু শখ, সবটুকু ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। এই গুমোট দমবন্ধ করা পরিবেশটাই কিন্তু আমাদের আজকের গল্পের পটভূমি তৈরি করে দিচ্ছে। ওকে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। তারেকের এই সংগ্রাম মুখর জীবনটাকে পুরোপুরি বুঝতে হলে আমাদেরকে কয়েকটা বিশেষ শব্দের সাথে পরিচিত হতে হবে। যেমন ধরুন, তারেকের প্রতিদিনের রুটিনটা প্রচণ্ড আর্ডুয়াস। আর্ডুয়াস মানে হলো অত্যন্ত কষ্টসাধ্য বা হাড় ভাঙা খাটুনি। তার ওই ছোট পড়ার টেবিলটার ওপর বই আর শীটের বিশাল এক অ্যাগ্রিগেট জমে আছে। অ্যাগ্রিগেট মানে হলো সমষ্টি বা স্তূপ। চারপাশের এই কোলাহল থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়ে তারেক এই শহরে অনেকটা অ্যাসিটিক জীবনযাপন করে। অ্যাসিটিক বলতে আমরা বুঝি সন্ন্যাসীর মতো কঠোর সংযমী জীবন। আর হ্যাঁ, পকেটে টান থাকার কারণে খাওয়া দাওয়ায় তাকে অত্যন্ত অ্যাবস্টিমিয়াস হতে হয়। অ্যাবস্টিমিয়াস মানে হলো পানাহারে খুব হিসেবি বা সংযমী হওয়া। এই চারটি শব্দ কিন্তু তারেকের জীবনের প্রতিদিনের কঠিন লড়াইটাকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। তারিকের ভেতরের এই লড়াইটা যে শুধু বই খাতার সাথেই তা কিন্তু নয়, তার পারিপার্শ্বিক পরিবেশটাও এখানে বিশাল একটা প্রভাব ফেলে। এই বিশাল শহরের চারদিকের কোলাহল আর প্রতিনিয়ত ঘটে চলা অ্যানর্কি বা অরাজকতা তার মনের ভেতরের অ্যাপ্যাথিকে যেন আরও উস্কে দেয়। অ্যাপ্যাথি মানে হলো চারপাশের পৃথিবীর প্রতি এক ধরনের চরম উদাসীনতা বা অনীহা। মনে হয় যেন কোনো কিছুতেই আর কিছু যায় আসে না। এভাবেই কাটছিল তার দিনগুলো। কিন্তু একদিন মাঝরাতে যখন বাইরের তুমুল বৃষ্টির তীব্রতা কিছুটা আবেট করল, মানে হ্রাস পেল বা কমে এলো, তখন সে একটু খোলা হাওয়ার আশায় তার মেসের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আর ঠিক এই জায়গাতেই আমাদের গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। দৃশ্যটা একটু কল্পনায় আনার চেষ্টা করুন। মাঝরাত, বৃষ্টি মাত্রই থেমেছে, চারপাশ একদম শুনশান, পিনপতন নীরবতা। রাস্তার ওই ল্যাম্পপোস্টের ম্লান আলোর নিচে হঠাৎ করেই একটা অদ্ভুত অবয়ব ফুটে উঠল। কে এই লোকটা? এত রাতে, এমন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সে ওখানে ঠিক কী করছে? এই রহস্যময় মানুষটার উপস্থিতিতে তারেকের ওই একঘেয়ে জীবনে নেমে আসে এক অভাবনীয় থ্রিলার। জানালার একটুখানি ফাঁক দিয়ে তারেক বাইরে তাকালো। ল্যাম্পপোস্টের আলোটা ম্লান হলেও তার মধ্যে এক ধরনের এস্থেটিক বা নান্দনিক একটা ব্যাপার ছিল। কিন্তু সেই নান্দনিক আলোয় সে যা দেখল তা কিন্তু মোটেও স্বাভাবিক কিছু ছিল না। সে দেখল লোকটা খুব অস্বাভাবিক বা অ্যাবেরেন্ট ভঙ্গিতে হাঁটছে। অ্যাবেরেন্ট মানে হলো স্বাভাবিক কোনো নিয়ম বা পথ থেকে বিচ্যুত হওয়া। লোকটির পুরো আচরণটাই ছিল সম্পূর্ণ অ্যানোমালেস, অর্থাৎ চরম অস্বাভাবিক বা ব্যতিক্রমী। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? তার ওই সতর্ক হয়ে পা ফেলার ধরনটা ছিল একেবারে অ্যানালজিস বা হুবহু একজন পেশাদার চোরের মতো। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো তারেকের নিজের মনের ভেতরের দ্বন্দ্বটা। একদিকে লোকটির ওই রহস্যময় আচরণ তাকে চুম্বকের মতো টানছে, অন্যদিকে তার টেবিলে পড়ে আছে পাহাড় সম পড়ার চাপ। তারেক নিজের ভেতরে এক তীব্র অ্যাম্বিভ্যালেন্স অনুভব করল। অ্যাম্বিভ্যালেন্স মানে হলো চরম দ্বিধা বা দোটানা। সে কি এখন বাইরে গিয়ে দেখবে লোকটা আসলে কে, নাকি নিজের অ্যাসিডুয়াস না অধ্যবসায়ী পড়াশোনায় আবার মনোযোগ দেবে? কৌতূহল মেটানো নাকি নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা? এই যে একটা মানসিক যুদ্ধ, এটাই এখানে দারুণভাবে ফুটে উঠেছে। তো তারেক যখন এই দোটানায় রীতিমতো হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই তার চোখ আটকে গেল লোকটার হাতের দিকে। লোকটার হাতে ছিল পুরনো আমলের একটা ভারী চামড়ার ব্রিফকেস। একটু ভাবুন, এই ডিজিটাল যুগে যেখানে সবার হাতে ল্যাপটপ আর স্মার্ট ব্যাগ, সেখানে ওই পুরনো আমলের ব্রিফকেসটা যেন একটা স্পষ্ট অ্যানাক্রনিজম। অ্যানাক্রনিজম মানে হলো কালবৈষম্য, অর্থাৎ এমন কোনো জিনিস যা বর্তমান সময়ের সাথে একেবারেই বেমানান, মনে হয় যেন অন্য কোনো যুগের। এই বেমানান জিনিসটাই লোকটিকে আরও বহুগুণ বেশি রহস্যময় করে তুলল। তারেক যখন একেবারে মন্ত্রমুগ্ধের মতো এই রহস্যময় দৃশ্যটা দেখছিল, ঠিক সেই মুহূর্তে ধড়াম 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 মেসের দরজায় সজোরে আঘাত।
রাতের ওই পিনপতন নীরবতা একেবারে খান খান হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন মেসের বদমেজাজি মালিক, আর তার উদ্দেশ্য একটাই, বকেয়া ভাড়া আদায় করা। চোখের পলকে রাস্তার ওই থ্রিলার থেকে তারেক আছড়ে পড়ল তার নিজের জীবনের নির্মম রুক্ষ বাস্তবতায়। দরজাটা খুলতেই শুরু হলো চরম এক অস্বস্তিকর পরিস্থিতি। মেসের মালিক ভাড়া না দেওয়ার জন্য তারেককে রীতিমতো কঠোর ভাষায় অ্যাডমনিশ করতে শুরু করলেন। অ্যাডমনিশ মানে হলো কড়া তিরস্কার করা বা সতর্ক করে দেয়া। তারেক অত্যন্ত বিনয়ের সাথে তাকে অ্যাপিস বা শান্ত করার আপ্রাণ চেষ্টা করল। সে কথা দিল যে খুব জলদি সে তার আর্থিক অবস্থা এমিলিওরেট করার, অর্থাৎ উন্নত বা ভালো করার চেষ্টা করছে। কিন্তু মালিকের চোখে সেই তীব্র অ্যান্টিপ্যাথি বা গভীর বিদ্বেষ তারেকের ভেতরে শেষ বিন্দুর আত্মবিশ্বাসটাকেও মুহূর্তের মধ্যে অ্যাটিনিউয়েট করে দিল। অ্যাটিনিউয়েট মানে হলো কোনো কিছুকে দুর্বল করে দেয়া বা কমিয়ে দেয়া। এত অপমানিত হওয়ার পরও তারেক কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে অ্যাভার করল বা দৃঢ়তার সাথে সত্য বলে ঘোষণা করল যে আগামী সপ্তাহের মধ্যেই সে সমস্ত টাকা মিটিয়ে দেবে। অবশ্য এর বিনিময়ে মালিকের কাছ থেকে সে বিন্দুমাত্র অ্যাপ্রোবেশন বা অনুমোদন কিংবা প্রশংসা পায়নি। মালিক গজগজ করতে করতে চলে যাওয়ার পর একা ওই বদ্ধ ঘরে বসে সে নিজেকে নিজেই অ্যাসওয়েজ করার বা শান্ত করার চেষ্টা করল। সে খুব ভালো করেই জানত এই মেসের খাবারে প্রায় অ্যাডাল্টারেট বা ভেজাল মেশানো হয়, যা তার শরীরটাকে ভেতর থেকে একেবারেই কুড়ে কুড়ে খাচ্ছে। এই মেস, এই জীবন, সবকিছুই যেন তার জন্য একটা দম বন্ধ করা জেলখানা। তো এটাই হলো গল্পের একদম চূড়ান্ত মোড় ঘোরার জায়গা। অপমান, শারীরিক দুর্বলতা আর ভবিষ্যতের চরম অনিশ্চয়তা সব মিলিয়ে তারেকের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে। সে বুঝতে পারল ভয়ের এ বন্দিদশা থেকে তাকে যে কোনো মূল্যে বের হতেই হবে। সে আর এভাবে হাত গুটিয়ে বসে থাকা নীরব দর্শক হয়ে থাকতে পারে না। তাকে এই চক্রটা ভাঙতেই হবে। তার ভেতরের সুপ্ত জেদটা এবার সত্যিই জেগে উঠল। এই বন্দি দশা থেকে মুক্তির জন্য তারেক সিদ্ধান্ত নিল যে নিজের ভয়কে জয় করে তাকে একটা অডেশাস বা দুঃসাহসী কাজ করতেই হবে। সে আর ঘরে বসে থাকবে না। সে ভাবল পুলিশের কাছে গিয়ে ওই রহস্যময় লোকটির সমস্ত তথ্য সে অ্যাপ্রাইজ করবে বা অবহিত করবে। কিন্তু তার আগে তাকে সমস্ত প্রমাণ অ্যামালগামেট করতে হবে। অ্যামালগামেট মানে হলো বিভিন্ন অংশকে একত্রিত করা বা জোড়া লাগানো। কারণ রাস্তার ওই লোকটির অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট এবং দ্ব্যর্থক গতিবিধি তার মনে আগে থেকেই গভীর সন্দেহের বীজ বুনে দিয়েছিল। তারেকের মাথায় তখন একটা মারাত্মক থিওরি ঘুরপাক খাচ্ছে। এত রাতে ওই ভারী ব্রিফকেস নিয়ে লোকটার এমন চোরের মতো চলাফেরা, এর মানে কি এই যে লোকটি কোনো বড়সড় অপরাধ করে সবে মাত্র অ্যাবসকন্ড করছে? অ্যাবসকন্ড মানে হলো আইন বা পুলিশের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে গোপনে পালিয়ে যাওয়া। তারেকের মনে হলো চোখের সামনে দিয়ে এত বড় একজন অপরাধী যদি এভাবে পার পেয়ে যায়, তাহলে সে নিজেকে জীবনে ক্ষমা করতে পারবে না। চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাত্র কয়েকটা মিনিটের মধ্যে তারেকের মানসিকতায় কি অভাবনীয় একটা পরিবর্তন এলো সেটা একটু খেয়াল করুন। প্রথম মিনিটে তার সারা দিনের পড়ার সমস্ত ক্লান্তি যেন অ্যাবেন্স বা স্থগিত অবস্থায় চলে গেল। দ্বিতীয় মিনিটে সে এক অদ্ভুত অ্যালাক্রিটি বা প্রবল উৎসাহ ও তৎপরতা নিয়ে খাট থেকে লাফিয়ে উঠল। আর তৃতীয় মিনিটে সে ওই অডেশিয়াস বা দুঃসাহসী পদক্ষেপটা নেয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেল। মেসের দরজাটা খুলে সে পা বাড়ালো ওই অন্ধকার রাস্তার দিকে। একটু খেয়াল করলে দেখবেন তারেক কিন্তু মূলত গ্রাম থেকে আসা একজন আর্টলেস বা একদম সরল ছলাকলাহীন একটা ছেলে ছিল। কিন্তু এই শহরের নির্মমতা আর কঠিন বাস্তবতা তাকে ধীরে ধীরে অস্থির বা অত্যন্ত কঠোর আর অনাড়ম্বর করে তুলেছে। সে জানে আজ রাতের এই রহস্যের জন্য যদি সে খুলতে পারে, তাহলে হয়তো তার ভেতরে জমে থাকা এই দীর্ঘদিনের মানসিক চাপ কিছুটা হলেও অ্যালিভিয়েট হবে, অর্থাৎ উপশম হবে। সে লোকটির পিছু নিল, আর তখনই তার মনে হলো এই ঘটনা হয়তো কোনো সাধারণ চুরি নয়, বরং সামনেই যে ব্যাংক পরীক্ষা তার প্রশ্নফাঁস চক্রের সাথে এটি সম্পূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথভাবে যুক্ত। যে কোনো তদন্তের শুরুতেই থাকে একটা বড়সড় ধাঁধা, তাই না? আমাদের গল্পের নায়ক তারেকের জন্য ব্যাপারটা ঠিক তেমনই ছিল। তার সামনে এসে দাঁড়ালো একটা বিশাল কানান্ড্রাম। কানান্ড্রাম মানে কি? মানে হলো একটা জটিল, একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সমস্যা। তো তারেক যখন সেই রাত্রে রাস্তায় বেরোলো, চারপাশটা তার কাছে কেমন মনে হচ্ছিল জানেন? একদম বানাল। এই বানাল শব্দটার মানে হলো খুব সাধারণ, মানে এমন কিছু যা দেখে অভ্যস্ত।
একঘেয়ে, কোনো কিছুই অস্বাভাবিক লাগছিল না। কিন্তু এই যে সাধারণ পরিবেশ, এটাই ছিল আসলে একটা ধোঁকা। এই শান্ত ভাবটা একটা ভয়ঙ্কর অপরাধকে বিলাই করছিল। বিলাই মানে হলো কোনো কিছুকে আড়াল করা বা সেটার আসল রূপটা লুকিয়ে রাখা। এরপর তারেক একটা অন্ধকার গলিতে ঢুকলো, আর ঢোকার সাথে সাথেই তার কানে এলো একটা ক্যাকোফোনাস শব্দ। শব্দটা আসছিল একটা পুরনো জেনারেটর থেকে। ক্যাকোফোনাস মানে হলো অনেকগুলো কর্কশ বেসুরো শব্দের একটা জগা খিচুড়ি, যা শুনলে কানে তালা লেগে যাওয়ার জোগাড় হয়। ওই বিদঘুটে শব্দের দিকে এগিয়ে যেতে তো সাহস লাগবেই, তাই না? তারেককে ঠিক সেটাই করতে হলো। তাকে নিজের সাহস বোলস্টার করতে হলো। বোলস্টার করা মানে হলো কোনো কিছুকে সাপোর্ট দেওয়া, আরও শক্তিশালী করে তোলা। তো নিজেকে লুকানোর জন্য সে একটা ভাঙা দেওয়ালকে বাট্রেস হিসেবে ব্যবহার করলো। বাট্রেস মানে হলো ঠেস বা সাপোর্ট, যা কোনো কিছুকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এখানে দেওয়ালটাই ছিল তার আড়াল। আর ওই দেওয়ালের আড়াল থেকেই তারেক শুনতে পেল ভেতরের কন্টেনশিয়াস আলোচনা। কন্টেনশিয়াস মানে হলো এমন কোনো বিষয় যা নিয়ে বিতর্ক বা ঝগড়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ভেতরের লোকগুলো ঠিক কেমন ছিল? এই স্লাইডটা আমাদের সেই ধারণা দেবে। তারেক শুনল লোকগুলো ছিল বুরিশ, মানে একদম অভদ্র আর অসভ্য। তাদের কথাবার্তা ছিল বাম্বাস্টিক, মানে বড় বড় কথা, কিন্তু ভেতরে কোনো সারবত্তা নেই। আর তাদের মেজাজ ছিল ক্যাপ্রিশিয়াস, মানে এই ভালো তো এই খারাপ, একদম খামখেয়ালি। আর তখনই তারেক তাদের আসল পরিকল্পনাটা শুনতে পেল, ব্যাংকের পরীক্ষার প্রশ্ন ফাঁস করা। সে বুঝতে পারল এই অপরাধী চক্রের কাজ কারবার খুব দ্রুত বর্জন করছে। বর্জন মানে হলো হঠাৎ করে খুব দ্রুত বেড়ে ওঠা বা বিস্তার লাভ করা। এই লোকগুলোর খামখেয়ালি আর নিষ্ঠুর কথাবার্তা শুনে তারেক একদম কনফাউন্ড হয়ে গেল। মানে সে পুরোপুরি হতভম্ব, বিভ্রান্ত। সে ভাবতেও পারছিল না যে কেউ এত সহজে এত ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে। আর তাদের যে প্ল্যানটা ছিল সেটা ছিল সাংঘাতিকভাবে কনভলিউটেড। চলুন দেখি প্ল্যানটা কী ছিল। 4টা ধাপ। স্টেপ 1, ব্যাংকের প্রশ্ন চুরি করা। স্টেপ 2, সেগুলো দুর্নীতিবাজ পরীক্ষার্থীদের কাছে বেচে দেওয়া। স্টেপ 3, সেই কালো টাকা সাদা করা। আর ফাইনাল স্টেপ, কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে যাওয়া। দেখলেন তো, পুরো প্ল্যানটাই ছিল প্রচণ্ড কনভলিউটেড। কনভলিউটেড মানেই হলো অত্যন্ত জটিল আর প্যাঁচানো, যা সহজে বোঝা যায় না। ঠিক তখনই ভেতরের একজন বলে উঠল, আমাদের এই চিকানেরই যেন কেউ ধরে না ফেলে। ব্যাস, এই একটা কথাই তাদের আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দিল। চিকেনেরি, ইন্টারেস্টিং শব্দ, তাই না? এর মানে হলো কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য চালাকি বা প্রতারণার আশ্রয় নেওয়া। বোঝাই যাচ্ছে তারা তাদের এই জোচ্চুরিটা লুকানোর জন্য কতটা মরিয়া ছিল। এবার আসি এই চক্রের নেতার কথায়। লোকটা ছিল একটা আস্ত বহুরূপী। সবার সামনে সে ছিল বেনিফিশেন্ট, মানে একজন দয়ালু পরোপকারী মানুষ। তার কথাবার্তা ছিল খুব কোজেন্ট, মানে একদম পরিষ্কার আর যুক্তিযুক্ত। কিন্তু আড়ালে সে ছিল কস্টিক, মানে তার কথাবার্তা ছিল তীব্র ব্যঙ্গাত্মক আর অপমানজনক। আর তার দলের কেউ যদি সামান্য ভুল করত তাহলে জুটত ভয়ঙ্কর ক্যাস্টিগেশন, মানে কঠিন তিরস্কার। বলা যায় এই ভণ্ড নেতাই ছিল পুরো অপরাধ চক্রের মূল ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হলো এমন কোনো ব্যক্তি বা বস্তু যা কোনো ঘটনাকে ঘটাতে বা তার গতি বাড়িয়ে দিতে সাহায্য করে। তারেক এটাও দেখল দলের একজন সদস্য একটা ভুলের জন্য খুব কন্ট্রাইট হয়ে ক্ষমা চাইল। কন্ট্রাইট মানে হলো অনুতপ্ত হওয়া, নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। কিন্তু নেতা তাকে মাফ তো করলই না, উল্টো আরও ভয়ঙ্করভাবে অপমান করল। তারেক যতই শুনছিল তার সামনে যেন অপরাধী আর তাদের অপরাধের একটা আস্ত কম্পেন্ডিয়াম খুলে যাচ্ছিল। কম্পেন্ডিয়াম মানে হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর লেখা তথ্যের সংগ্রহ বা সারসংক্ষেপ। এই সব কিছু দেখার পর তারেক আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ঠিক করল সে আর ক্রেভিন থাকবে না, মানে আর কাপুরুষের মতো ভয় পেয়ে বসে থাকবে না। সে এই অন্যায়কে কন্ডোন করবে না, মানে কিছুতেই মেনে নেবে না। আর কোনো কিছুই তাকে ডন্ট করতে পারবে না, অর্থাৎ ভয় দেখিয়ে দমাতে পারবে না। এই সিদ্ধান্তের পর তারেকের দেখার ভঙ্গিটাই বদলে গেল। সে এখন একজন কনেসিয়ারের মতো করে পুরো পরিস্থিতিটা দেখতে লাগলো। কনেসিয়ার মানে হলো কোনো একটা বিষয়ের বিশেষজ্ঞ, যিনি সেই বিষয়ের ভালো মন্দ খুব ভালো বোঝেন। তারেকও ঠিক সেভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে শুরু করলো।
আর সাথে সাথেই সে মনে মনে একটা প্ল্যানও করে ফেলল। যদি সে ধরা পড়ে তাহলে তাকে কমপ্লায়েন্ট থাকতে হবে, মানে বাধ্য বা অনুগত থাকার অভিনয় করতে হবে। কিন্তু সে কখনোই কনসিলিয়েটরি হবে না, অর্থাৎ আপোষ করবে না। তার কন্টেনশন বা মূল দাবি থাকবে একটাই, এই চক্রকে শেষ করা, আর এটা নিশ্চিত করা যে তারা তাদের অপরাধের কমেন্সুরেট শাস্তি পায়, মানে একদম ন্যায্য সমানুপাতিক শাস্তি। সবকিছুর শেষে তারেকের চোখে একটা অদ্ভুত দৃশ্য পড়ল। সে দেখল অপরাধীদের ছায়াগুলো মেঝেতে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে যেন জমাট বাঁধা রক্ত। মনে হচ্ছিল যেন ওদের সব অপরাধ একসাথে কোয়াগুলেট হয়ে গেছে। কোয়াগুলেট মানে হলো তরল কিছু জমে গিয়ে ঘন বা কঠিন হয়ে যাওয়া। তো তারেকের কন্টেনশন মানে তার উদ্দেশ্য এখন একদম পরিষ্কার, কিন্তু আসল প্রশ্নটা হলো একজন একা মানুষ এই অপরাধীদের পুরো কম্পেন্ডিয়ামের বিরুদ্ধে লড়বেটা কিভাবে? তারেকের এই পুরো যাত্রাকে আমরা 5টি মূল ধাপে ভাগ করেছি। প্রথমে ওভারকামিং ইনার ডিফিডেন্স, এরপর অ্যানালাইজিং দ্য ডিসক্রেপেন্সি, তারপর ফেসিং ডিসইনজেনুয়াস রিয়াকশনস, 4 নম্বরে দ্য সোসাইটাল ডাইকটমি, এবং সবশেষে এই ডিটারেন্ট ফর করাপশন। তো আমাদের প্রথম ধাপ হলো ওভারকামিং ইনার ডিফিডেন্স বা ভেতরের কুণ্ঠা জয় করা। গল্পের শুরুটা হচ্ছে খুব সকালে নীলক্ষেতের একটা একদম ঠাসাঠাসি ভিড়ের লাইব্রেরিতে, যেখানে তারেক তার মাইন্ডসেট পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। এই বাঁকারটা তারেকের খুব গোছানো কাজের ধরনটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। খেয়াল করুন, প্রথমেই সে নিজের ভেতরের ডিফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাবটাকে একদম ঝেড়ে ফেলল। এরপর সে তার ডায়েরিতে গতরাতের সমস্ত ঘটনা ডিলিনিয়েট করল, মানে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে লিখল। আর সবশেষে তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত তথ্যকে সে ডিস্টিল করল, অর্থাৎ ছেঁকে বা পরিশ্রুত করে একদম মূল সারমর্মটা বের করে আনল। এখানে একটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং। তারেকের ডিসার্নিং বা তীক্ষ্ণ বিচারবোধ সম্পন্ন মনটা ঠিক কীভাবে কাজ করছে তা একবার ভাবুন। তার কাজের মধ্যে কিন্তু কোনো ড্যাসেলটারি বা এলোমেলো ভাব নেই, বরং সে যে তথ্য আর প্রমাণগুলো জোগাড় করছে তার প্রতিটি ডিসক্রিট, একেবারে পৃথক এবং সুনির্দিষ্ট। এই নিখুঁত ফোকাসটাই আসলে তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, অ্যানালাইজিং দ্য ডিসক্রিপেন্সি, অর্থাৎ অসঙ্গতি বিশ্লেষণ। প্রাথমিক ফ্যাক্টগুলো গুছিয়ে নেওয়ার পর এবার ফোকাসটা চলে যায় এই দুর্নীতির পেছনের আসল চরিত্রগুলো আর সিস্টেমের ভয়ঙ্কর ব্যর্থতার দিকে। তদন্তের আরেকটু গভীরে গিয়ে তারেক হঠাৎ পুলিশের পুরনো একটি তদন্ত রিপোর্টে বিশাল এক ডিসক্রিপেন্সি খুঁজে পায়। ডিসক্রিপেন্সির মানে হলো চরম অসঙ্গতি বা তথ্যের গরমিল। আর এই গরমিলগুলোই বছরের পর বছর ধরে ওই আসল অপরাধীদের আইনের হাত থেকে দিব্যি বাঁচিয়ে আসছিল। এই দুর্নীতিবার চক্রটা আসলে করছেটা কি? তারা সমাজের সমস্ত ডিকোরাম বা ভদ্রতা ও শালীনতাকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছে। তারা লাখ লাখ বেকার যুবকের স্বপ্নগুলোকে চুষে নিয়ে তাদের ডেসিকেট বা একেবারে প্রাণহীন শুষ্ক করে ফেলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারেক বুঝতে পারে এই চক্রটা একা কাজ করছে না, এটা মূলত অনেক বড় কোনো রাজনৈতিক দুর্নীতির একটা ডেরিভেটিভ বা উদ্ভূত অংশ মাত্র। এই পুরো মিশনে সফল হতে হলে তারেককে একটা কাজ সদার আগে করতে হবে। প্রশাসন নিজে থেকে এসে গায়ে পড়ে সাহায্য করবে এই মিথ্যে আশা থেকে নিজেকে ডিসঅ্যাবিউজ করতে হবে, মানে নিজের এই ভ্রান্তিটা দূর করতে হবে। তাকে সম্পূর্ণ ডিসইন্টারেস্টেড বা পক্ষপাতহীন, নিরপেক্ষ ও স্বার্থহীন হয়ে সত্যের পেছনে ছুটতে হবে। এরপরই আমরা চলে যাচ্ছি 3 নম্বর ধাপে, ফেসিং ডিসইনজেনুয়াস রিয়াকশনস বা কপট প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়া। গল্পটা এখানে একটা বড় মোড় নেয় যখন তারেক তার এক খুব কাছের বন্ধুর কাছে এই দুর্নীতির আদ্যোপান্ত শেয়ার করে। সে ভেবেছিল বন্ধুরা তাকে সাপোর্ট করবে, কিন্তু বাস্তবে ঘটে পুরো উল্টো একটা ঘটনা। একটু সাহায্য করা তো দূরের কথা, বন্ধুটি উল্টো তাকে ডিরাইড বা তীব্র উপহাস করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, সে তারেকের এই দিনের পর দিনের অক্লান্ত পরিশ্রমকে আক্ষরিক অর্থেই পাগলামি বলে পুরোপুরি ডিসমিস বা বাতিল করে দেয়। ভাবা যায়, বন্ধুর এই আচরণটা কিন্তু ছিল চরমভাবে ডিসইনজেনিউয়াস, অর্থাৎ খুব অসৎ বা কপট। সে তারেকের নিঃস্বার্থ কাজকে ডিসপ্যারেজ এবং ডেনিগ্রেট বা অপমান করতে বিন্দুমাত্র ছাড় দেয়নি। সত্যি বলতে কি, খুব সম্ভবত বন্ধুটি বিপদের ভয়ে নিজের ভেতরের আসল রূপটাকে ডিসেম্বল বা লুকিয়ে রাখার চেষ্টা করছিল, আর ঠিক সে কারণেই এমন আক্রমণাত্মক হয়ে ওঠে। এবার আসি আমাদের চতুর্থ ধাপে, দ্য সোসাইটাল ডাইকটমি বা সামাজিক দ্বিধাবিভক্তি। একদিকে বন্ধুর এই কাপুরুষতা আর অন্যদিকে তারেকের অবিচল মিশন। এই বিশাল বৈপরীত্য আসলে আমাদের সমাজের এক গভীর হতাশাজনক বিভাজনকেই সামনে নিয়ে আসে।
এই যে সমাজে মানুষের মানসিকতার মধ্যে এত বিশাল একটা ডাইকোটমি বা দ্বিধাবিভক্তি, এই বিষয়টা তারেককে ভেতর থেকে ভীষণ হতাশ করে দেয়। একই সমাজে পাশাপাশি বাস করে মানুষের চিন্তাধারায় এই আকাশ পাতাল পার্থক্য সত্যি মেনে নেওয়া কঠিন। এই দৃশ্যটা আসলে সমাজের খুব নির্মম একটা বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরে। খেয়াল করুন, একদিকে প্রতারিত বেকার যুবকদের হাহাকার, যা শুনলে মনে হয় যেন এক করুণ ডার্জ বা শোকসঙ্গীত, আর ঠিক তার উল্টো দিকেই চলছে দুর্নীতিবাজদের ডিসকর্ডেন্ট বা একদম বেসুরো উল্লাস। এই দুটো জিনিসের সাংঘর্ষিক অবস্থান তারেকের মনে এক তীব্র মানসিক ডিসোনেন্স বা চরম অসঙ্গতির সৃষ্টি করে। আর এভাবেই আমরা পৌঁছে যাই শেষ ধাপে, আর ডিটারেন্ট ফর কারাপশন। নিজের এই চরম হতাশা আর ক্ষোভকে একদম ফোকাসড শক্তিতে রূপান্তর করে তারেক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তার সবচেয়ে বড় আর চূড়ান্ত পাল্টা আক্রমণের পরিকল্পনাটা ছকে ফেলে। তারেকের মাস্টার প্ল্যানটা হলো, সে অনলাইনে বেনামে সমস্ত প্রমাণ ডিসেমিনেট করবে, অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে দেবে। কিন্তু তার আগে প্রমাণগুলো এমন নিপুণভাবে সাজাতে হবে যেন তা কোনোভাবে ডিসজয়েন্টেড বা খাপছাড়া মনে না হয়। কারণ প্রশাসন যে কোনো সুযোগ পেলেই তাকে পাগল সাজিয়ে তার পুরো কাজটাকে ডিসক্রেডিট বা প্রশ্নবিদ্ধ করার জন্য মুখিয়ে থাকবে। নিজের আসল লক্ষ্য থেকে এক বিন্দু ডাইগ্রেশন বা বিচ্যুতি না ঘটিয়ে সে সামনের দিকে এগোতে থাকে। তার একমাত্র টার্গেট হলো এই দুর্নীতিবাজ চক্রের সম্পূর্ণ ডিসলিউশন বা পতন নিশ্চিত করা। এদিকে অন্যায়ের বিরুদ্ধে তার ভেতরের ক্ষোভ যেন বাতাসের চাপে একটা বেলুনের মতো ক্রমশ ডিস্ট্যান্ট বা ফুলে ফেপে উঠতে থাকে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো তারেকের মানসিক প্রস্তুতিটা। সে ওই দুর্নীতিবাজদের ভণ্ডামিগুলো সবার সামনে একেবারে নগ্ন করে দেওয়ার জন্য মনে মনে এক ভয়ঙ্কর ডায়াট্রাইব বা তীব্র নিন্দামূলক আক্রমণাত্মক বক্তব্য প্রস্তুত করতে থাকে। যদিও এই চক্রের সদস্যরা বিভিন্ন পেশার এবং সম্পূর্ণ ডিসপ্যারেট বা আলাদা ধরনের মানুষ, তবু অপরাধের বেলায় তারা কিন্তু দারুণ একতাবদ্ধ। আর ঠিক এই কারণেই তারেক এমন একটা কিছু করতে চায় যা এদের সবার জন্য একটা শক্তিশালী ডিটারেন্ট বা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। দুর্নীতির কাছে সে কোনোভাবেই কোনো ডিফল্ট বা ব্যর্থতা মেনে নেবে না। আর তাই তারেকের একদম শেষ প্রতিজ্ঞাটি খুবই ক্রুশিয়াল। ক্ষমতাশালীদের প্রতি কোনো প্রকার অন্ধ ডেফারেন্স বা বশ্যতা সে দেখাবে না, বরং সে সত্যের আলোকে সব জায়গায় ডিফিউজ বা ছড়িয়ে দেবে। এমনকি সমাজ যদি তাকে তার সব অধিকার থেকে ডিভেস্টেড বা বঞ্চিতও করে দেয়, তবুও সে এক পাও পিছিয়ে যাবে না। প্রথম অধ্যায়, ভেতরের গোয়েন্দা সত্তার জাগরণ, অন্ধকারে অনুসন্ধানের শুরু। তারেক মেসে ফিরে এসে প্রথমে কি করল? সে খুব সাবধানে তার সব তথ্য ল্যাপটপে ডকুমেন্ট বা নথিবদ্ধ করতে শুরু করল। আর এই কাজটাই তার ভেতরের ডরম্যান্ট মানে সুপ্ত বা ঘুমিয়ে থাকা গোয়েন্দা সত্তাকে যেন পুরোপুরি জাগিয়ে তুলল। সে খুব ভালো করেই জানত ব্যাংকিং খাতের এই দুর্নীতি কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এটা রীতিমতো এন্ডেমিক হয়ে গেছে, মানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে একদম স্থানীয়ভাবে গেঁথে আছে। তো এই বিশাল সমস্যা মোকাবেলায় সে তার এরুডাইট বা পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান কাজে লাগিয়ে একটা ইক্লেকটিক ডেটাবেস তৈরি করল। এই ইক্লেকটিক শব্দটার মানে হলো যা বিভিন্ন জায়গা বা উৎস থেকে খুব সতর্কতার সাথে বাছাই করে সংগ্রহ করা হয়। তারেকের এই গোছানো প্রস্তুতি কিন্তু লড়াইয়ের মূল ভিড়টা গড়ে দিয়েছিল। দ্বিতীয় অধ্যায়ে, প্রতারণার মুখোশ উন্মোচন, সিন্ডিকেটের মিথ্যার জাল ভেদ করা। সিন্ডিকেটের কৌশলগুলো আসলে কেমন ছিল খেয়াল করলে দেখা যাবে, চক্রের মাথারা যখন মিডিয়ার সামনে আসে তারা কথায় কথায় ইকুইভোকেট করে। এর মানে হলো তারা এমনভাবে অস্পষ্ট কথা বলে যাতে সত্যটাও পুরোপুরি গোপন থাকে, আবার তাদের সরাসরি ধরাও না যায়। আর এই চালাকি করেই তারা দিনের পর দিন সাধারণ চাকরি প্রার্থীদের ডুব করে যাচ্ছে, মানে বোকা বানাচ্ছে বা প্রতারিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু তারেক তো সহজে ছাড়ার পাত্র নয়। সেই লুকানো সত্যটা সবার সামনে এলিসিট করতে, অর্থাৎ বের করে আনতে একেবারে মরিয়া হয়ে উঠল। সে ঠিক করল অপরাধীদের মুখোশ খুলতে সে কোনো ধরনের ইউফেমিজমের আশ্রয় নেবে না। ইউফেমিজম মানে হলো কোনো কড়া বা শ্রুতিকটু কথার বদলে নরম বা কোমল শব্দ ব্যবহার করা। তারেক এসবে ধার ধারল না, সে একদম সরাসরি সত্যটাকেই সামনে আনবে। ঠিক এই পর্যায়ে এসে তারেক বুঝতে পারল তার এক্সপোজ করার পরিকল্পনার এফিকেসি বা কার্যকারিতা আরও এনহ্যান্স করতে হবে, মানে বাড়িয়ে তুলতে হবে। তো সে একটা দারুণ কৌশল বের করল। সে ঠিক করল যে আন্তর্জাতিক মানের সফল ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের কাজ সে নিখুঁতভাবে ইমিউলেট বা অনুকরণ করবে। কারণ তারেক জানত সিন্ডিকেটের লোকগুলো প্রচণ্ড অহংকারী এবং ডগম্যাটিক। এই ডগম্যাটিক মানে হলো যারা নিজেদের মতের ব্যাপারে চরম একগুঁয়ে ও মতান্ধ। তারা ভাবত তাদের পতন হওয়াটা এক প্রকার অসম্ভব, আর তাদের এই অন্ধ অহংকারী যে শেষ পর্যন্ত তাদের নিজেদের পতন এনজেন্ডার করবে বা সৃষ্টি করবে, সেটা তারেকের হিসাবের খাতায় একদম পরিষ্কার ছিল। তৃতীয় অধ্যায়, অভিজ্ঞতামূলক প্রমাণ সংগ্রহ, একটি ভাঙা সিস্টেমের অকাট্য প্রমাণ।
চারপাশে বেকারত্বের যে অভিশাপ, সেটা তারেকের কাছে মনে হতো যেন এক করুণ অ্যালেজি বা মৃতের জন্য রচিত শোকগাথা। চারপাশের এই হতাশা যে কাউকে ভেঙে দিতে পারত, কিন্তু এই হতাশার মাঝেই তারেকের জেদ যেন আরও বেড়ে গেল। সে এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কাছে হার মেনে কোনো বিদায়ী ইউলজি বা প্রশংসামূলক বক্তৃতা দিতে একেবারেই নারাজ। তার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে এক শক্তিশালী প্রতিরোধ গড়া। আর এই প্রতিরোধ গড়ার জন্য তারেকের দরকার ছিল এম্পিরিক্যাল প্রমাণ। এম্পিরিক্যাল শব্দটার মানে হলো অভিজ্ঞতামূলক বা পর্যবেক্ষণ ভিত্তিক প্রমাণ, যা কেবল কোনো থিওরির উপর নির্ভরশীল নয়, বরং বাস্তব অভিজ্ঞতায় প্রমাণিত। তারেক তার ডায়েরিতে ঠিক এই ধরনেরই সব অকাট্য এবং বাস্তব প্রমাণগুলো দিনের পর দিন সাজাতে শুরু করে। চতুর্থ অধ্যায়, ভয়হীনভাবে বিপদের মোকাবিলা। যখন জীবন মৃত্যুর প্রশ্ন সামনে আসে, পরিস্থিতি আসলে কতটা ভয়ানক হয়ে উঠেছিল তা একটা সতর্কবার্তা শুনলেই বেশ বোঝা যায়। তারেকেরই এক শুভাকাঙ্ক্ষী বড় ভাই তাকে সতর্ক করে বলেছিলেন, তোমার এই ইফ্রন্টারি তোমাকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলতে পারে। একটু খেয়াল করি, এখানে ইফ্রন্টারি শব্দটা খুব অদ্ভুত একটা ওজন বহন করে। এর মানে হলো প্রচণ্ড দুঃসাহস বা ধৃষ্টতা। আর তারেকের এই চরম ধৃষ্টতাই কিন্তু তাকে এক ঘোর বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তারেক খুব ভালো করেই জানত যে সে যদি কোনোভাবে ধরা পড়ে, তাহলে পরিস্থিতি চোখের পলকে এক্স্যাসেরবেট করতে পারে, অর্থাৎ আরও খারাপ বা ভয়াবহ হতে পারে। নিজের ওই এফ্রন্ট্রি বা অসম্ভব সাহসের কারণে সামনে যে বিশাল বিপদ, সেটা জেনেও কিন্তু তার মানসিক ইকুয়ানিমিটি হারায়নি। ইকুয়ানিমিটি মানে হলো চরম বিপদেও ধৈর্য ও স্থিরতা বজায় রাখা। পুরো ব্যাপারটাকে সে কোনোরকম ফেসিশিয়াস বা ফাজলামো ও রসিকতাপূর্ণ মন্তব্য দিয়ে হালকা না করে একদম গম্ভীরভাবে নিজের লক্ষ্যে স্থির ছিল। সত্যের প্রতি তারেকের একাগ্রতা ছিল একেবারে অটুট। সে যে তথ্যগুলো পাচ্ছিল সেগুলোকে নিজের মতো করে কোনোভাবে এমবেলিশ করেনি। এমবেলিশ মানে হলো অলঙ্কৃত করা বা অতিরিক্ত রং মেখে সাজানো। এর বদলে সে বেছে নিয়েছিল নিরাভরণ রূঢ় সত্যের পথ। সত্য যেমন, ঠিক সেভাবেই সে সবার সামনে তুলে ধরতে চেয়েছিল। তবে এই লড়াই তো আর যে সে লড়াই নয়। তারেক বুঝত এই অসম যুদ্ধ ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক শক্তিকে এনাভেট করে দিতে পারে, মানে তাকে একদম নিংড়ে বা দুর্বল করে ফেলতে পারে। কারণ সে লড়ছে এমন একটা সিস্টেমের বিরুদ্ধে যা আপাদমস্তক ফ্যালেশিয়াস, মানে সম্পূর্ণ ভ্রান্তিমূলক এবং যুক্তিহীন। এত কিছুর পরও আশ্চর্যের বিষয় হলো তারেকের অবিচল সংকল্পে এতটুকু চির ধরেনি। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত উচ্ছ্বসিত আঘাত, সিন্ডিকেট পতনের বিন্দুগুলো মেলানো। শেষ আঘাতটা হানার জন্য তারেককে খুব ঠান্ডা মাথায় কয়েকটা যৌক্তিক ধাপ পার হতে হয়। প্রথম ধাপে সে কিছু জটিল গাণিতিক হিসাব নিকাশ মেলালো। দ্বিতীয় ধাপে পুরো চক্রের বিশাল নেটওয়ার্কটা ম্যাপ করার জন্য সে এক্সট্রাপোলেশন ব্যবহার করল। আর তৃতীয় ধাপে দুর্নীতি দমন কমিশনের হাতে সমস্ত প্রমাণ তুলে দিয়ে তাৎক্ষণিক যে জরুরি অবস্থা তৈরি হয়েছিল সেটা মোকাবেলা করল। চলুন এই ধাপগুলোর পেছনের ইংরেজি শব্দগুলোর অর্থে একটু গভীরভাবে জেনে নেওয়া যাক। তারেকের ওই গাণিতিক হিসাব আর এক্সট্রাপোলেশন, যার মানে হলো জানা তথ্যের উপর ভিত্তি করে অজানা তথ্যের অনুমান করা। এর ফলে নেটওয়ার্কের আসল সাইজটা সবার সামনে চলে আসে। আর তখনই প্রমাণগুলো দুদকের হাতে তুলে দেওয়ার একটা চরম এক্সিজেন্সি বা জরুরি অবস্থা সৃষ্টি হয়। তারেকের প্ল্যান একদম ছকে বাঁধা। এই অকাট্য প্রমাণগুলো যেন ভবিষ্যতে তাকে সব ধরনের আইনি ঝামেলা বা ষড়যন্ত্র থেকে এক্সকালপেট করে, অর্থাৎ নির্দোষ প্রমাণ করে বা দোষমুক্ত করে। আর একই সাথে সিন্ডিকেটের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানটাকেও যেন ফ্যাসিলিটেট করে বা সহজতর করে তোলে। তারেক তার এই দীর্ঘ যাত্রায় একটা ব্যাপার খুব ভালোভাবে উপলব্ধি করেছিল। তার এই সংগ্রাম কোনোভাবে এফিমেরাল বা ক্ষণস্থায়ী নয়, এটা একটা লম্বা রেসের ঘোড়া। সাধারণ ছাত্রদের স্বাভাবিক জীবন থেকে যখন তার পথ পুরোপুরি ডাইভার্জ করে, অর্থাৎ ভিন্ন দিকে মোড় নেয়, তখন সে বুঝতে পারে যে সে একাই এমন একটা রহস্যের জট খুলতে নেমেছে যা অত্যন্ত এসোটেরিক। এসোটেরিক মানে হলো যা খুবই গূঢ়, জটিল এবং অত্যন্ত গোপনীয়। আর তারপরই আসে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। তারেকের হাতে এসে পৌঁছায় সেই বিশাল অকাট্য প্রমাণ, একেবারে স্মোকিং গান যাকে বলে। প্রমাণগুলো পুরোপুরি সুরক্ষিত করার পর বিজয়ের এক অদ্ভুত বুনো আনন্দে তারেকের মন একদম বিউলিয়েন্ট বা উচ্ছ্বসিত হয়ে ওঠে। মনে হচ্ছিল যেন এতদিনের জমানো সব ক্লান্তি এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেছে। গল্পের শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন সিন্ডিকেটের এই সমস্ত এসোটেরিক বা গোপনীয় অপরাধগুলো দিনের আলোর মতো সবার সামনে আসবে, তখন অন্যায় দেখেও চুপ করে থাকার যে চিরচেনা পথ, সেই পথ থেকে ডাইভার্জ করে বা আলাদা হয়ে সত্যির পক্ষে দাঁড়ানো পরবর্তী মানুষটি কে হবে, এই ভাবনার জায়গাটাতেই আজকের বিশ্লেষণটি শেষ করছি। প্রথম অধ্যায়, দ্য নাইভ রুমমেটস ট্র্যাপ।
সরল রুমমেটের ফাঁদে পড়ার গল্প দিয়ে শুরু করা যাক। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে রফিকের সেই দুর্বলতাগুলোকে, যা তাকে এই সিন্ডিকেটের একটা নিখুঁত শিকারে পরিণত করেছে। নীলক্ষেতের মতো জায়গায় নতুন আসা রফিক ছেলেটি অত্যন্ত গালেবল, মানে খুব সহজেই সে প্রতারিত হয় বা মানুষের কথায় গলে যায়। তার স্বভাবটা একেবারে গায়েললেস, বলা যায় সম্পূর্ণ নির্দোষ ও সরল। এই পরিবেশে এসে সে যে ফ্যাটুয়াস বা বোকা ও নির্বোধের মতো সিদ্ধান্ত নিচ্ছে, তা তার ভবিষ্যতের জন্য বেশ ভয়ঙ্কর। বলা যায় শহরের পরিবেশে রফিক একজন ফ্লেজলিং, অর্থাৎ সে একেবারেই অনভিজ্ঞ, যেন সদ্য উড়তে শেখা কোনো পাখি। এই বৈশিষ্ট্যগুলোই মূলত তাকে বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো রফিক মূলত নীলক্ষেতের একটা কোচিং সেন্টারের দালালের ফাঁদে পড়ছে। এখানে ফনিং শব্দটি ভীষণ প্রাসঙ্গিক। ফনিং মানে হলো তোষামতকারী বা চাটুকার আচরণ। দালালটি ঠিক এই ধরনের মিষ্টি কথায় ভুলিয়ে রফিককে প্রশ্নফাঁস চক্রের অন্ধকার জগতে টেনে নেওয়ার চেষ্টা করছে, আর আমাদের সরল রফিক সেই ফনিং বা চাটুকারিতায় রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছে। এদিকে তারেক কিন্তু বিপদটা ঠিকই আঁচ করতে পারে। সে রফিককে সতর্ক করার চেষ্টা করে যে দালালদের ওইসব গ্র্যান্ডিলোকেন্ট প্রতিশ্রুতিগুলো আসলে ডাহা মিথ্যা। গ্র্যান্ডিলোকেন্ট মানে হলো আড়ম্বরপূর্ণ বা বাগাড়ম্বরপূর্ণ ভাষা। দালালরা বড় বড় গালভরা কথা বলে, সাফল্যের 100% গ্যারেন্টি দেয়, যা বাস্তবে একেবারেই ভিত্তিহীন। দ্বিতীয় অধ্যায়, গ্যাদারিং দ্য সিক্রেট ইন্টেল। এবার চলুন দেখি তালেক কিভাবে এই চক্রের গোপন তথ্য জোগাড় করতে মাঠে নামে। এখানে আমরা দারুণ একটা বৈপরীত্য দেখতে পাই। একদিকে রয়েছে দুর্নীতিবাজ আমলাদের প্রতি সমাজের সাধারণ মানুষের আইডোলাট্রি বা অন্ধভক্তি। মানুষ যেন না বুঝেই এই ক্ষমতার অপব্যবহারকারীদের মূর্তি পূজার মতো সম্মান করে। কিন্তু অন্যদিকেই এই অন্ধভক্তি ভাঙতে আর অসহায় ছাত্রদের বাঁচাতে তারেকের রয়েছে তীব্র ফার্ভার, যার অর্থ হলো প্রচণ্ড উৎসাহ, আবেগ বা উদ্দীপনা। তারেকের এই মানসিকতাই কিন্তু তাকে লড়াইয়ের ময়দানে টিকিয়ে রেখেছে। এই লড়াইয়ে জেতার জন্য তারেক একটা দৃঢ় সিদ্ধান্ত নেয়। সে নিজেকে একজন আইকোনোক্লাস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আইকোনোক্লাস্ট বলতে এমন কাউকে বোঝায় যে প্রচলিত মিথ্যা বিশ্বাস বা প্রথাকে আক্রমণ করে এবং ভেঙে ফেলে। সমাজের চোখে যারা ক্ষমতাবান, তাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলার এই কঠিন ব্রতই তারেক গ্রহণ করে। তদন্তের এক পর্যায়ে তারেক সেই দালালের কাছ থেকে একেবারে ভেতরের গোপন তথ্য বের করে আনে। দালালটি ছিল স্বভাবগতভাবেই গ্যারোলাস, অর্থাৎ খুব বাচাল বা যে প্রচুর কথা বলে। তারেক তাকে মদ্যপ অবস্থায় পেয়ে যায়, আর তখন দালালটি কোনো প্রকার হাইপারবোলি বা অতিরঞ্জন ছাড়াই স্বীকার করে যে তারা অসহায় ছাত্রদের কাছ থেকে কিভাবে জোর করে লাখ লাখ টাকা গুজ করে। গুজ করা মানে হলো অতিরিক্ত দাম নেয়া বা ঠকিয়ে টাকা খসানো। বলা যায় এই স্বীকারোক্তিটি ছিল পুরো ঘটনা উন্মোচনের এক বিরাট মোড়। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে ঘটনাগুলো তৈরি হচ্ছে। তারেকের এই যৌক্তিক চিন্তাধারাগুলো এবার ধাপে ধাপে বোঝা যাক। প্রথমত, সে বুঝতে পারে যে এই চক্রের পতন ইনমিউটেবল বা অপরিবর্তনীয়, প্রকৃতির নিয়মেই এটা ঘটবে। দ্বিতীয়ত, বর্তমানে তারা সাধারণ ছাত্রদের আত্মবিশ্বাসকে মারাত্মকভাবে ইম্পেয়ার বা ক্ষতিগ্রস্ত করছে। তৃতীয় ধাপে তারেকের পরিকল্পনা হলো তাদের এই ষড়যন্ত্র ফোরস্টল করা, অর্থাৎ আগে থেকেই প্রতিরোধ করা। এবং সবশেষে সে তাদের কাজে সরাসরি ইম্পিড বা বাধা দিতে বদ্ধপরিকর। খেয়াল করে দেখুন, এই শব্দগুলোর অর্থ আর তারেকের পরিকল্পনার ধাপগুলো কিন্তু একে অপরের সাথে দারুণভাবে মিলে যাচ্ছে। তৃতীয় অধ্যায়, রেকর্ডিং দ্য সিন্ডিকেট লিডার। গল্পের সবচেয়ে শ্বাসরোধকর অংশে এবার আমরা প্রবেশ করছি। এই দৃশ্যটি সত্যি ভীষণ উত্তেজনার। চক্রের এক মাঝারি সারির নেতা তার অনুসারীদের উদ্দেশ্যে একটি হারাং দিচ্ছিল। হারাং মানে হলো একটি দীর্ঘ এবং উগ্র বক্তৃতা বা তীব্র তিরস্কার। একটি গোপন ক্যামেরা নিয়ে তারেক ঠিক সেই মুহূর্তটি রেকর্ড করে নিচ্ছিল যখন নেতাটি তার দলের লোকদের উপর ক্ষোভ উগরে দিচ্ছিল। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই দুই পক্ষের মানসিক অবস্থার সরাসরি তুলনা। নেতার আচরণ ছিল ইমপ্ল্যাকেবল বা অক্ষম্য ও অপ্রসন্ন। সে দেশের আইনকে সম্পূর্ণ ফ্লাউট বা অবজ্ঞা করছিল। সে এমনভাবে কথা বলছিল যেন সে সব কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ আইনের প্রতি ইম্পারভিয়াস বা অভেদ্য। ঠিক এর বিপরীতে এত ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়েও তারেক ছিল অবিশ্বাস্য রকমের ইমপারটারবেবল বা অবিচলিত। তার চোখে মুখে কোনো ভয় ছিল না, বরং তার অভিব্যক্তি ছিল ইনপ্যাসিভ বা সম্পূর্ণ আবেগহীন ও নির্বিকার। এই স্থিরতাই মূলত তারেকের সবচেয়ে বড় অস্ত্র।
চতুর্থ অধ্যায়, দ্য সলিটারি আনশেকেন ইনভেস্টিগেটর। চলুন দেখি তারেকের এই মিশনের মানসিক ও কৌশলগত বাস্তবতা আসলে কেমন। তারেকের দৈনন্দিন বাস্তবতা এখানে খুব চমৎকারভাবে উঠে এসছে। সে অত্যন্ত সামান্য অর্থে ফ্রুগ্যালিটি বা চরম মিতব্যয়িতা বজায় রেখে এই তদন্ত চালাচ্ছিল। তার একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো যে এই দুর্নীতিগ্রস্ত সমাজ কিন্তু পুরোপুরি হোমোজিনিয়াস বা সমজাতীয় নয়। এর মানে হলো এখানে এখনো সৎ মানুষ লুকিয়ে আছে। আর তাই তার লক্ষ্য হলো সাধারণ ছাত্রদের মাঝে এই চক্রের বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত ফোমেন্ট করা বা উস্কে দেয়া। সবাই মিলে রুখে না দাঁড়ালে এই অসাধী চক্রকে ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। বাহ্যিক লড়াইয়ের পাশাপাশি তারেকের ভেতরেও কিন্তু এক মানসিক যুদ্ধ চলছিল। সে একটি ফেলিসিটাস অর্থাৎ উপযুক্ত বা লাগসই মুহূর্তের অপেক্ষায় ছিল যখন প্রমাণগুলো মিডিয়ার কাছে প্রকাশ করা যাবে। এই দীর্ঘ অপেক্ষায় নিজের মনোবল যেন ফ্ল্যাগ বা নিস্তেজ হয়ে না পড়ে, সেজন্য সে প্রতিনিয়ত নিজেকে গোড করছিল। গোড মানে হলো উৎসাহিত করা বা তাগিদ দেওয়া। নিজের লক্ষ্য থেকে একটুও সরে না যাওয়ার এই আপ্রাণ চেষ্টা আসলেই অনুপ্রেরণাদায়ক। পঞ্চম অধ্যায়, প্রিপেয়ারিং দ্য ইনডিসপিউটেবল এভিডেন্স। আমরা এই এক্সপ্লেনারের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, যেখানে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মুখোমুখি হতে হবে। একটা বিষয় খেয়াল করুন, তারেক স্বভাবগতভাবে একজন গ্রিগ্যারিয়াস বা মিশুক প্রকৃতির মানুষ। সে মানুষের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, কিন্তু এই ভয়ঙ্কর মিশনে সে সম্পূর্ণ একাকী কাজ করেছে। কেন বলুন তো? কারণ তার লক্ষ্য ছিল এমন কিছু অডিও এবং ভিডিও প্রমাণ সংগ্রহ করা যা এতটাই নিখুঁত এবং অকাট্য হবে যে কেউই প্রকাশ্যে সেগুলোকে গেইনসে করতে পারবে না। গেইনসে শব্দের অর্থ হলো অস্বীকার করা বা প্রতিবাদ করা। এই প্রমাণগুলোই দুর্নীতিবাজদের মুখোশ চিরতরে খুলে দেবে। সবশেষে একটা গভীর চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করা যাক। একজন একক ব্যক্তির এই নিরলস চেষ্টা কি শুধুই ফিউটাইল বা নিষ্ফল, নাকি এই অকাট্য প্রমাণগুলোর মধ্যে এমন একটি ইমপ্লিসিট বা অন্তর্নিহিত শক্তি রয়েছে যা একটি ইমপারমিয়েবল বা অভেদ্য দুর্নীতিবাদ সিন্ডিকেটকেও ভেঙে গুড়িয়ে দিতে পারে? ঠিক আছে, চলুন এক নজরে দেখিনি তারেকের এই মাস্টার প্ল্যানটা আসলে কিভাবে এগোবে। পুরো ব্যাপারটা 6টা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে দ্য সিন্ডিকেটস ডায়েরি, এরপর স্টুডেন্টস হেল্পলেসনেস, দ্য লিডার্স স্টাবর্ননেস, দ্য ফ্রেন্ডস ইনসুলারিটি, দ্য ব্রোকার্স থ্রেট এবং একদম শেষে দি আলটিমেট ট্রুথ। ফেজ 1, দ্য সিন্ডিকেটস ডায়েরি। দুর্নীতির একদম শিকড়ে পৌঁছানোর জন্য প্রমাণ সংগ্রহের কাজটা এখান থেকেই শুরু। তো ব্যাপারটা হচ্ছে, তারেক কিন্তু একদম গোপনে এই দুর্নীতিবাজ চক্রের প্রতিটি মুভমেন্ট তার ডায়েরি বা লগে টুকে রাখছে। ওরা কোথায় যাচ্ছে, ওদের বিলাসবহুল ভ্রমণ বৃত্তান্ত বা আইটিনারারি, সব কিছুতেই তার কড়া নজর। সে একটা মজার জিনিস খেয়াল করলো, চক্রের সদস্যরা প্রায় ইনকনসিকুয়েন্সিয়াল বা একদম অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে খুব জোরে জোরে কথা বলে। বুঝতেই পারছেন, আসল উদ্দেশ্যটা ঢাকার জন্যই এই নাটক। কিন্তু একদিন হলো কি, এক সদস্য ইনঅ্যাডভার্টেন্টলি বা বলা যায় একেবারেই অসাবধানতাবশত তাদের গোপন পাসওয়ার্ডটা বলে ফেলে। সুযোগ বুঝে তারেক সাথে সাথে এই নতুন ডেটা তার ফোল্ডারে ইনকর্পোরেট করে নেয়, মানে অন্তর্ভুক্ত করে নেয় আর কি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, ঠিক এই মুহূর্তটাতেই তারেকের সেই ইনচোয়েট অর্থাৎ প্রাথমিক এবং অসম্পূর্ণ মাস্টার প্ল্যানটা একটা পূর্ণাঙ্গ আকার নিতে শুরু করে। নতুন তথ্যগুলো হাতে আসার পর গেমটা একেবারে পাল্টে যায়, আর বিপদের মাত্রাও বাড়তে থাকে হু হু করে। ফেজ 2, স্টুডেন্টস হেল্পলেসনেস। এবার তারিকের নজর গেল সাধারণ ছাত্রদের দিকে, যারা আসলে এই দুর্নীতির মূল শিকার। মেসগুলোর অবস্থা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। একদিকে রয়েছে চরম ইন্ডিজেন্স বা দারিদ্র্য। দালালরা খুব সহজেই গ্রাম থেকে আসা ইনজেনুয়াস মানে ওই অকপট ও সরল ছাত্রদের ফাঁদে ফেলছে। আবার ঠিক উল্টো দিকে আরেক দল ছাত্র আছে যারা প্রচণ্ড ইন্ডোলেন্ট এবং লেথার্জিক। সোজা বাংলায় বলতে গেলে চরম অলস আর নিস্তেজ। তারা কোনো রকম পরিশ্রম বা মেধা ছাড়াই স্রেফ শর্টকাটে চাকরি বাগাতে চায়। ভাবা যায় অবস্থাটা? এই যে একদিকে শোষণ আর অন্যদিকে শর্টকাট খোঁজার এই অলসতা, দুটো মিলে পুরো সমাজে এক ধরনের ভয়াবহ ল্যাসিটিউড তৈরি করেছে। এই ল্যাসিটিউড মানে হলো এক ধরনের উদ্যমহীনতা বা চরম ক্লান্তি, যা আমাদের চোখের সামনের এই ট্র্যাজেডিটাকে আরও স্পষ্ট করে তুলছে।
ফেজ 3, দ্য লিডার স্টাবারনেস। এবার সময় এসেছে আসল মাথাটাকে চেনার। দুর্নীতির শেকড়টা ঠিক কোথায়? সিস্টেমের ভেতরের এই ইনহেরেন্ট বা অন্তর্নিহিত দুর্নীতির পেছনে যে বস কলকাঠি নাড়ছে, লোকটা মারাত্মক ইরাসেবল বা বদমেজাজি। তার চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো তার ইনট্রানজিজেন্স, অর্থাৎ আপোষহীনতা। এই লোকটার ইনট্র্যাক্টেবল বা একগুঁয়ে স্বভাব তাকে এমন এক মরণঘাতী শত্রুতে পরিণত করেছে যে তাকে বাগে আনা প্রায় অসম্ভব। আর এটা খুব দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে এত বড় আর ডেঞ্জারাস একটা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে হলে তারেকের আচরণে বিন্দুমাত্র লেভিটি বা ছ্যাবলামি থাকা চলবে না। এখানে হালকা চালের কোনো জায়গায় নেই, তাকে হতে হবে সিরিয়াসনেসের চূড়ান্ত। ফেজ 4, দ্য ফ্রেন্ডস ইনসোলারিটি। এটা আসলে হতাশা আর বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতার এক তিক্ত অধ্যায়। একটু সাহায্যের আশায় তারেক গিয়েছিল তার এক পুরনো ভার্সিটি বন্ধুর কাছে, কিন্তু সেখানে তাকে এক রূঢ় বাস্তবতার মুখে পড়তে হয়। বন্ধুটি তাকে বেশ কিছু ইনসিপিড বা একেবারেই নীরস ও স্বাদহীন উপদেশ শোনায়। উল্টেও বলে দেয় যে তারেকের এই একা একা লড়াই করার চেষ্টাটা খুব জলদি ইনার্ট বা নিষ্ক্রিয় হয়ে যাবে। বন্ধুর এই সংকীর্ণ মনা দৃষ্টিভঙ্গি বা ইনসুলারিটি তারেককে যে কতটা ব্যথিত করেছিল তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানেই তো তারেকের বিশেষত্ব। সে খুব ভালো করেই বুঝে যায় আশেপাশের এইসব নেতিবাচক কথা আর চিন্তা ভাবনায় তাকে এনজিওর্ড বা অভ্যস্ত হয়ে উঠতে হবে। সে নিজের চূড়ান্ত লক্ষ্য থেকে এক চুল পরিমাণও ইররেজলিউট হবে না, অর্থাৎ কোনো দোদুল্যমানতা বা সিদ্ধান্তহীনতার জায়গা নেই। মিশন চলবে। ফেজ 5, দ্য ব্রোকার্স থ্রেড। সাসপেন্স এখন একদম চরমে। মেস থেকে ফেরার পথে তারেককে ঘিরে ধরে এক প্রভাবশালী দালাল। দৃশ্যটা একবার কল্পনা করুন। দালালটি তারেককে রীতিমতো চেপে ধরে তার দিকে তীব্র ভাষায় ইনভেকটিভ বা জঘন্য সব গালাগালি ছুড়ে দিতে থাকে। শুধু তাই নয়, সে খুব চতুরতার সাথে ইনসিনুয়েট করে, মানে পরোক্ষভাবে হুমকি দিয়ে বুঝিয়ে দেয় যে তারেক যদি এখনই এই তদন্ত না থামায় তবে তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া হবে। কিন্তু এমন একটা মৃত্যু হুমকির সামনে দাঁড়িয়েও তারেক ছিল পুরোপুরি ইনসেন্সিবল বা ভয়ভীতিহীন। তার ভেতরে কোনো কম্পন ছিল না। একদম শান্ত থেকে সে অত্যন্ত লেকনিক বা স্বল্প কথায় একটা জবাব দেয়, সময়ে সব বলে দেবে। ব্যাস, এই একটা ছোট কথায় ওই আক্রমণাত্মক দালালটা রীতিমতো স্তব্ধ হয়ে যায়। ফেজ 6, দি আল্টিমেট ট্রুথ। পুরো ঘটনার পর এক গভীর উপলব্ধি আর চূড়ান্ত মাস্টারমাইন্ডের মতো কৌশল সাজানোর সময়। তারেক এখন পরিষ্কার বুঝতে পারছে তার চারপাশের এই বিপদের মাত্রাটা একদম ইনডিটারমিনেট, মানে এটা মাপা যাচ্ছে না, পুরোটাই অস্পষ্ট। তাই সে নিজের মনের ভেতর, নিজের মনোবলের চারপাশে একটা দারুণ লেভি বা শক্ত বাঁধ তৈরি করে, যাতে ভয় আর দুর্নীতির এই বিশাল অন্ধকার ঢেউ তাকে কোনোভাবেই ইনন্ডেট বা প্লাবিত করে ভাসিয়ে নিতে না পারে। তারেকের ভেতরে লুকিয়ে থাকা এই লেটেন্ট বা সুপ্ত সাহস দেখে একদিন সবাই নিশ্চিতভাবেই তাকে লর্ড করবে, তার প্রশংসা করবে। জানেন কেন? কারণ সে দালালের সাথে তর্কে জড়ানোর সময় মাথা ঠান্ডা রেখেছিল আর দালালের ওই লোকেশিয়াস বা অতিরিক্ত বাচাল স্বভাবটাকে কাজে লাগিয়ে খুব সুকৌশলে তাদের আরও কিছু গোপন কথা বের করে এনেছিল। ব্রিলিয়েন্ট, তাই না? তো আমরা আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণের একেবারে শেষে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে একটা বড় প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটা সাদামাটা ইনকিউয়াস বা নির্দোষ চেহারার ঠিক পেছনে আসলে কতটা ইনকনগ্রুইটি অর্থাৎ অসঙ্গতি লুকিয়ে থাকতে পারে? এই ভয়ঙ্কর সিন্ডিকেটের আসল চেহারাটা কি? রোমাঞ্চকর এই অভিযানের পরের ধাপে কি অপেক্ষা করছে সেটা জানার জন্য নিশ্চয়ই তর সইছে না। একটু কল্পনা করুন দৃশ্যটা। রাতের ঘুটঘুটে অন্ধকার, আর তারেক একদৃষ্টে তাকিয়ে আছে তার ল্যাপটপের একদম লুমিনাস বা তীব্র উজ্জ্বল স্ক্রিনটার দিকে। এই লুমিনাস আলোতে সে তার জোগাড় করা শত শত প্রমাণের ফাইল তন্ন তন্ন করে খুঁজছে। তার চিন্তাভাবনা কিন্তু একদম লুসিড, মানে একেবারে সুস্পষ্ট আর স্বচ্ছ। সে আসলে এই শহরের মান্ডেন অর্থাৎ দৈনন্দিন একঘেয়ে আর সাধারণ পার্থিব জীবনের গণ্ডি থেকে বেরিয়ে এসে দারুণ একটা কিছু করতে যাচ্ছে। ভাবুন তো, মানুষের একটা সুস্পষ্ট লক্ষ্য কিভাবে তাকে সাধারণ একটা জীবন থেকে পুরোপুরি আলাদা করে দিতে পারে। সে যত গভীরে যাচ্ছে, প্রতারকদের আসল রূপ ততটাই নগ্ন হয়ে ধরা পড়ছে। সে খেয়াল করল
চক্রের এক সদস্য যে পুলিশের জেরার মুখে সবসময় অসুস্থতার ভান করত, সে আসলে একজন ম্যালিঙ্গারা, মানে যে ইচ্ছে করে অসুস্থতার ভান করে। এই চরম মেনডেশিয়াস বা আপাদমস্তক মিথ্যাবাদী লোকগুলো তাদের টার্গেট করছিল জানেন? সেই সব সাধারণ হতদরিদ্র ছাত্রদের, যাদের পেনিউরি বা চরম দারিদ্র্যকে তারা হাতিয়ার বানিয়েছিল। ভেবে দেখুন, মানুষের অসহায়ত্বকে পুঁজি করে তারা কত বড় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল। আচ্ছা, এবার চলুন চক্রের মূল হোতার মানসিকতাটা একটু বোঝার চেষ্টা করি। তার প্রতিটি পদক্ষেপে একটা স্পষ্ট মেগালোম্যানিয়া বা ক্ষমতার মোহ কাজ করছিল। মেগালোম্যানিয়া হলো এমন একটা মানসিক অবস্থা বা বিভ্রম যেখানে মানুষ নিজেকে অসীম ক্ষমতাবান মনে করে, ভাবে সে বুঝি প্রচলিত সমস্ত আইনের ঊর্ধ্বে। এই অহংকার আর মোহই তাকে দিয়ে একের পর এক জঘন্য সব অপরাধ করিয়ে নিচ্ছিল, কোনো অনুশোচনা ছাড়াই। নেতার মানসিকতা যেমন অদ্ভুত, তার চারপাশের মানুষগুলো কিন্তু কম চমকপ্রদ নয়। নেতার আশেপাশে সবসময় কিছু অবসিকুয়াস বা তোষামতকারী চামচা ঘুরঘুর করত, যারা কথায় কথায় শুধু জি হুজুর করত। এরা আবার একই সাথে ছিল অফিসিয়াস, মানে গায়ে পড়ে সাহায্য করার ভান করত বা অনধিকার চর্চা করত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এরা নেতার যে কোনো অন্যায়ের প্রতি পুরোপুরি পার্টিজান বা অন্ধভাবে পক্ষপাত দুষ্ট ছিল। তাদের চোখে নেতার কোনো অন্যায়ই যেন অন্যায় নয়। চারপাশের এই দম বন্ধ করা অন্ধকার পরিস্থিতি দেখে তারেকের বারবার মনে হচ্ছিল পুরো সমাজটা যেন এক বিশাল আর নেতিবাচক মেটামরফোসিস বা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই মেটামরফোসিস হলো এমন এক ধরনের কায়া পরিবর্তন যেখানে সত্যতা তার সমস্ত মূল্য একেবারে হারিয়ে ফেলেছে। আর ঠিক এই পরিস্থিতিই তাকে একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই অন্ধকারে ডুবে যাওয়া সমাজেই তারেক আবির্ভূত হয় একজন ম্যাভেরিক হিসেবে। ম্যাভেরিক মানে হলো এমন একজন স্বতন্ত্র বা প্রথাবিরোধী মানুষ যে স্রোতের বিপরীতে হাঁটার সাহস রাখে। সে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে একা রুখে দাঁড়ানোর এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। আর এই একাকী লড়াইয়ের অদম্য ইচ্ছাই তাকে সাধারণ 10টা মানুষের চেয়ে একেবারেই আলাদা করে তোলে। তারেক কিন্তু খুব ভালো করেই জানে এই বিশাল শক্তিশালী চক্রকে মাটিতে নামিয়ে আনার দায়িত্বটা ভীষণ ওনারাস, মানে প্রচণ্ড কষ্টসাধ্য আর ভারী একটা কাজ। তাই তাকে তার প্রতিটি পদক্ষেপে অত্যন্ত মেটিকুলাস বা অতি যত্নশীল হতে হবে। প্রমাণের বিশাল ডেটাবেসে কোনোভাবেই কোনো পসিটি বা ঘাটতি রাখা যাবে না, কারণ সে জানে ছোট্ট একটা ফাঁকফোকর মানেই পুরো মিশন একদম ভেস্তে যাওয়া। এই পুরোটা সময়ে তারেকের ভেতরে কিন্তু এক বিশাল মানসিক টানাপোড়েন চলছিল। চারদিকে এত দুর্নীতি দেখে সে ভয় পাচ্ছিল, সে কি তবে ধীরে ধীরে একজন মিসান্থ্রোপ বা মনুষ্যবিদ্বেষীতে পরিণত হয়ে যাচ্ছে? তার মন প্রায়ই হতাশায় মরজ বা বিষণ্ণ হয়ে থাকত, কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত হাতে সামলে নেয়। সে বোঝে তাকে রাগ আর ক্ষোভ মিটিগেট করতে হবে, অর্থাৎ উপশম করতে হবে। ভেতরের উত্তাল আবেগকে মলিফাই বা শান্ত করে তাকে লড়তে হবে কেবল বিশুদ্ধ আর অকাট্য যুক্তি দিয়ে। নিজেকে সাইবার দুনিয়ার একজন নিওফাইট বা নিতান্তই নবীন মনে করলেও তারেকের মনোবল ছিল দেখার মতো। সে জানত যদি তার হাতে একদম সলিড প্রমাণ থাকে, তবে সেই প্রমাণের জোরেই সে আদালতে ওই অপরাধীদের সমস্ত মিথ্যে দাবিকে সম্পূর্ণরূপে নিগেট বা বাতিল করে দিতে পারবে। এটা কিন্তু আমাদের একটা দারুণ শিক্ষা দেয়। আপনার যদি সদিচ্ছা আর সঠিক প্রমাণ থাকে, তবে অনভিজ্ঞতা কখনোই আপনার পথের কাঁটা হতে পারে না। এবার অপরাধীদের মানসিকতার এই বিশ্লেষণটা একটু খেয়াল করুন, এটা সত্যিই চমকপ্রদ। তারেক বুঝতে পারছিল যে এই চক্রের মন একেবারেই ম্যালিয়েবল বা নমনীয় নয়। এদের ভালো কথায় শোধরানো একেবারেই অসম্ভব। বরং এরা তাদের অপরাধের জায়গায় অত্যন্ত অবড্রেট বা চরম একঘেয়ে আর জেদি। অবৈধ কাজের প্রতি এদের আসক্তি রীতিমতো প্যাথোলজিক্যাল, মানে একেবারে রোগগ্রস্ত বা অস্বাভাবিক পর্যায়ের। আর এত সব জঘন্য কাজ এরা করে যাচ্ছে শুধু তাদের অস্টেন্টেশিয়াস, অর্থাৎ লোক দেখানো আর জাঁকজমকপূর্ণ বিলাসবহুল জীবনযাপনটা টিকিয়ে রাখার জন্য। আর ঠিক এই কারণে তারেককে তার চূড়ান্ত মাস্টার প্ল্যান সাজাতে হয়। এর প্রথম ধাপটা হলো ভবিষ্যতের যে কোনো আইনে বা শারীরিক বিপদকে আগেভাগে অবিয়েট, অর্থাৎ প্রতিরোধ করা বা এড়িয়ে চলা। দ্বিতীয় ধাপ, তার সংগ্রহ করা ডিজিটাল প্রমাণগুলো এমনভাবে সুরক্ষিত করা যেন কোনো ক্ষমতাশালী ব্যক্তিও এই সত্যকে অক্লুড বা আড়াল করতে না পারে। আর সবচেয়ে জরুরি তৃতীয় ধাপ, নিজের লক্ষ্য স্থির রাখা, মনকে কোনো অবস্থাতেই আর অসিলেট বা দোলুল্যমান হতে না দেওয়া।
এই অসম লড়াইয়ে সমাজ হয়তো প্রথম দিকে তাকে পুরোপুরি ভুল বুঝবে, তার দিকে অপ্রব্রিয়াম বা তীব্র নিন্দা আর কলঙ্ক ছুড়ে দিতে পারে। কিন্তু তারেক এসব গায়েই মাখে না, কারণ সত্য প্রতিষ্ঠার প্রতি তার স্বভাবজাত একটা প্যানচেন্ট বা তীব্র ঝোঁক রয়েছে, যা তাকে কোনোভাবেই পিছপা হতে দেবে না। এখানে তারেক একটা দারুণ বুদ্ধিদীপ্ত কাজ করে। সে কোনো ধরনের পেডান্টিক বা পাণ্ডিত্যপূর্ণ অহেতুক খুঁটিনাটি তর্কে সময় নষ্ট করতে চায়নি। সে খুব ভালো করেই জানে এ ধরনের তর্ক শুধু মূল বিষয় থেকে মানুষের নজর ঘুরিয়ে দেয়। তাই সে সোজা তার অকাট্য প্রমাণগুলো নিয়ে সরাসরি মিডিয়া এবং পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের এই আলোচনার একদম চরম মুহূর্তে এসে আমরা তারেকের চূড়ান্ত লক্ষ্যটা দেখতে পাই। সে আসলে নিজেকে ন্যায়ের একজন প্যারাগন বা নিখুঁত আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। শত বাধা আর হুমকির মুখেও হার না মেনে ন্যায়ের জন্য লড়াই করে যাওয়ার এই দৃষ্টান্ত তাকে সমাজের কাছে অবিচারের বিরুদ্ধে এক জীবন্ত অনুপ্রেরণা হিসাবে দাঁড় করাবে। তারেকের এই নিঃস্বার্থ সাহসিকতার পেছনের যে ম্যাগনানিমিটি বা মহানুভবতা রয়েছে তা সত্যি অতুলনীয়। আর এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের প্রাত্যহিক জীবনেও তো আমরা নানা অন্যায় আর চ্যালেঞ্জের মুখোমুখি হই, তাই না? তাহলে কিভাবে আমরা আমাদের নিজেদের ভেতরেও এই ধরনের ম্যাগনানিমিটি বা উদারতা জাগ্রত করতে পারি, যাতে সময় এলে আমরাও অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে রুখে দাঁড়াতে পারি? আচ্ছা, চলুন একদম মূল ঘটনায় ঢুকে পড়ি। সময়টা তখন খুব দ্রুত ঘনিয়ে আসছে। তারেক বসে আছে তার মেসের একটা গুমোট স্যাঁতস্যাঁতে ঘরে। সে গভীরভাবে অনুভব করছে এই শহরের বাতাসে যেন দুর্নীতির এক ভয়ঙ্কর পাঞ্জেন্ট বা তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আছে। এই দুর্নীতি এখন সমাজের প্রতিটা স্তরে পারভেসিভ, মানে একদম সর্বব্যাপী হয়ে গেছে। এটা কোনো সাময়িক ব্যাপার নয়, বরং একটা পেরিনিয়াল বা চিরস্থায়ী ব্যাধিতে পরিণত হয়েছে, যা আমাদের সমাজটাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। এখন এই দুর্নীতিবাজ চক্রটার দিকে যদি একটু তাকাই, তাহলে দেখব তারেকের ল্যাপটপের হার্ড ড্রাইভে এদের বিরুদ্ধে প্রমাণের এক বিশাল প্লেথোরা বা প্রাচুর্য রয়েছে। মানে প্রমাণের কোনো অভাব নেই। এই প্রমাণগুলো এমন এক পারফিডিয়াস বা বিশ্বাসঘাতক চক্রের বিরুদ্ধে, যাদের মনে ধর্ম, নীতি বা নৈতিকতার প্রতি বিন্দুমাত্র পাইয়েটি বা ভক্তি নেই। এদের একটাই টার্গেট, সাধারণ মানুষের টাকা মেরে নিজেদের ফ্রডিগাল বা চরম অপব্যয়ী আর বিলাসবহুল জীবনযাপনের খরচ জোগানো। অবস্থাটা আসলে কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে এই একটা শব্দই মনে হয় যথেষ্ট: প্রিক্যারিয়াস। তারেকের বর্তমান পরিস্থিতি আক্ষরিক অর্থেই চরম বিপজ্জনক আর অস্থিতিশীল। সে বিশাল একটা ঝুঁকি নিয়ে কাজ করছে। হ্যাকাররা যদি কোনোভাবে তার আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে ফেলে, তাহলে তার জীবন চোখের পলকে এক চরম অনিশ্চয়তায় পড়ে যাবে। একটু ভাবুন তো, মুহূর্তের বিপদটা কল্পনা করলে যে কারোর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। জাস্ট একটা ছোট্ট ভুল, আর তারেকের সব কষ্ট, সব সাফল্য সোজা অন্ধকার খাদের কিনারায় প্লামেট করবে। প্লামেট মানে হলো খুব দ্রুত গতিতে সোজা নিচের দিকে পড়ে যাওয়া বা পতন হওয়া, মানে সবকিছু এক নিমিষেই শেষ। কিন্তু এত কিছুর পরও তারেকের নার্ভ ছিল দেখার মতো। চরম উত্তেজনার মাঝেও সে ছিল অদ্ভুত রকম ফ্লেগম্যাটিক, মানে বিন্দু পরিমাণ আবেগ বা টেনশন নেই, একদম শান্ত। সে খুব ভালো করেই জানে কোনো ধরনের পারফাংটরি বা ভাষা অবহেলাপূর্ণ কাজ করে নিজের এতদিনের শ্রম নষ্ট করা যাবে না। তাই সে তার ইমেল পাঠানোর প্ল্যানটা খুব প্র্যাগম্যাটিক বা বাস্তবসম্মত উপায়ে সাজিয়েছে। এই ঠান্ডা মাথার পরিকল্পনায় তার তুরুপের দাস। এবার তার অনুপ্রবেশের কৌশলটা একটু খেয়াল করি। এই অপরাধীদের নেটওয়ার্কের ফায়ারওয়াল কিন্তু খুব একটা পারমিয়েবল বা ভেদযোগ্য নয়। এর ভেতরে সহজে কোনো পোরস বা ছিদ্রযুক্ত দুর্বলতাও চোখে পড়ে না। কিন্তু তারেক একটা দারুণ জিনিস জানে: প্রযুক্তিগত নিরাপত্তার চেয়েও মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অহংকার। আর এই সিন্ডিকেটের সদস্যদের অতি আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত তাদের ডুবাবে। সব হিসেব নিকেশ মিলিয়ে তারেক এবার একটা জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে একটা বেনামি আনুষ্ঠানিক অভিযোগপত্র লিখতে বসল। এটা কিন্তু যেন তেন কোনো চিঠি নয়, বরং এটা ছিল তার চূড়ান্ত আঘাত হানার একটা শক্ত প্রিকর্সর। প্রিকর্সর মানে হলো পূর্ব লক্ষণ বা অগ্রদূত, যা জানান দেয় যে সামনে বড় কোনো ঝড় আসতে চলেছে। এটাই ছিল সিন্ডিকেট পতনের সূচনা।
সেই চিঠির প্রিয়াম্বল বা শুরুর প্রস্তাবনাটা ছিল জাস্ট অসাধারণ। এই অংশে সে অত্যন্ত প্রোফাউন্ড বা গভীর ও তাৎপর্যপূর্ণ ভাষায় সমাজের মেধা অবক্ষয়ের কথা তুলে ধরেছে। এই শব্দগুলো শুধু কিছু সাধারণ তথ্য ছিল না, এটা ছিল পচে যাওয়া একটা সিস্টেমের বিরুদ্ধে তীব্র এক চপেটাঘাত, যা যে কোনো পাঠকের বিবেককে নাড়া দিতে বাধ্য। এখন মজার বিষয়টা হলো প্রশাসন এটা পেয়ে কি করতে পারে। তারেক খুব ভালো করেই জানতো প্রশাসন হয়তো তাকে একজন প্রেজামশিয়াস বা অতি পাকনা ধৃষ্টতাপূর্ণ যুবক ভাবতে পারে। তারা হয়তো চেনা জানা কিছু প্ল্যাটিচিউড অর্থাৎ গতানুগতিক বুলবুলি কথা শুনিয়ে তাকে প্লেকেট বা শান্ত করার চেষ্টা করবে। এমনও হতে পারে তাকে প্রপিটিয়েট বা সন্তুষ্ট করার জন্য ছোটোখাটো কোনো ললিপপ ধরিয়ে দেবে, কিন্তু আসল সমস্যাটা এড়িয়ে যাবে। কিন্তু ওরা তো আর তারেকের চরিত্রের প্রবিটি বা অটল সততা সম্পর্কে জানে না। প্রশাসন যতই চেষ্টা করুক, তারেক এক চুলো নড়বে না। চারপাশের পরিস্থিতি যতই প্রবলেম্যাটিক বা সমস্যামূলক হোক না কেন, তারেকের এই পাহাড়ের মতো অটল সততা আর অখণ্ডতা কোনোভাবেই তাকে হার মানতে দেবে না। আর ওই চক্রের দালালগুলো কতটা ধরিবাজ সেটা ভাবলে অবাক হতে হয়। পুলিশের জেরার মুখে পড়লে এরা সবসময় প্রিভ্যারিকেট করে। এই প্রিভ্যারিকেট করার মানে হলো সোজাসুজি উত্তর না দিয়ে অস্পষ্টভাবে কথা বলা বা ঘুরিয়ে প্যাঁচিয়ে সত্য গোপন করে মিথ্যা বলা। কথার মারপ্যাচে আসল সত্যকে লুকিয়ে রাখাই এদের প্রধান কাজ। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরছে সিন্ডিকেটের অপরাধের মাত্রা কিভাবে বাড়ছে। পরিসংখ্যান একদম পরিষ্কার বলে দিচ্ছে যে এই চক্রের অপরাধ করার প্রপেন্সিটি বা স্বাভাবিক ঝোঁক দিন দিন জ্যামেটিক হারে প্রলিফারেট করছে, অর্থাৎ পাগলের মতো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা এমন এক ক্যান্সার যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। তবে তারেকের দাবি কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। সে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলে সম্পূর্ণভাবে প্রেসক্রাইব বা নিষিদ্ধ করুক। আর একই সাথে দেশের সিভিল সার্ভিস যেন তার সেই পুরনো প্রিস্টিন বা পবিত্র ও অকৃত্রিম রূপে ফিরে যায়, যেখানে মেধা আর যোগ্যতাই হবে সবকিছুর মাপকাঠি, অন্য কিছু নয়। তবে এখানে একটা বড় রিস্ক থেকে যায়। তারেকের প্রতিটা কদমে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। তার পাঠানো এই ইমেলটা যেন হুট করে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ প্রেসিপিটেট না করে বসে। প্রেসিপিটেট করার মানে হলো হঠাৎ করে কোনো খারাপ কিছু ঘটিয়ে দেওয়া। একটু এদিক ওদিক হলেই সব শেষ। তাই মেপে মেপে পা ফেলা ছাড়া কোনো উপায় নেই। আর যে কোনো থ্রিলার পরিস্থিতিতে টিকে থাকতে হলে ব্যাকআপ প্ল্যান থাকা মাস্ট। তাই তারেক তার পালানোর প্ল্যানটার মধ্যে একটা দারুণ প্লাস্টিসিটি বা নমনীয়তা রেখেছে। পরিস্থিতি যদি হঠাৎ করে খারাপের দিকে যায়, তাহলে যেন মুহূর্তের মধ্যেই প্ল্যান বদলে ফেলা যায়, সেই ব্যবস্থাও সে আগেভাগেই করে রেখেছে। এত কিছু করার পরও একটা জিনিস খেয়াল করার মতো, এই লড়াইয়ে জয়ী হতে গিয়ে তারেক কিন্তু একবারের জন্য নিজের প্রোপ্রাইটি বা সামাজিক শিষ্টাচার ও নীতির মানদণ্ড থেকে সরে আসেনি। সে জানে সে যদি নিজেই আইন ভাঙে বা খারাপ পথ বেছে নেয়, তবে তার আর ওই দুর্নীতিবাজদের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না। তাহলে সব মিলিয়ে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের এবার পার পেয়ে যাওয়ার চান্স কত জানেন? একদম জিরো। কারণ তারেকের পাঠানো প্রমাণগুলোর আইনি ভিত্তি এতটাই শক্ত আর প্রহিবিটিভ যে সেটা যে কোনো বাধাকে গুড়িয়ে দিতে সক্ষম। এই প্রহিবিটিভ প্রমাণগুলো এতই নিখুঁত যে সিন্ডিকেট তাদের কোটি কোটি টাকা দিয়েও এবার আর পার পাবে না। শেষমেশ আমাদের সামনে খুব জরুরি একটা প্রশ্নই থেকে যায়, আমাদের সমাজ কি এই দুর্নীতির বিরুদ্ধে সত্যি কঠোর আর প্রহিবিটিভ ব্যবস্থা নেবে, নাকি আমাদের নৈতিকতার সেই দুর্বল প্লাস্টিসিটি বা নমনীয়তার সুযোগ নিয়ে এই সিন্ডিকেটগুলো বছরের পর বছর এভাবেই টিকে থাকবে? আজকের এই ঘটনা শুধু একটা রোমাঞ্চকর গল্পই ছিল না, এটা আমাদের সমাজ ব্যবস্থার এক গভীর ক্ষত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তো আমাদের গল্পের প্রথম পর্ব দুদক অফিসে প্রবেশ। গণমাধ্যমে প্রমাণগুলো ছড়িয়ে পড়ার পর দেশে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। আর এর মাঝেই সেই বহু প্রতীক্ষিত দিনটি চলেই এলো। তারেক অত্যন্ত সতর্কতার সাথে তার সমস্ত প্রমাণ একটি পেন ড্রাইভে সিক্রেট করেছে। সিক্রেট মানে হলো গোপন করা বা লুকিয়ে রাখা। এত বড় একটা মিশনে নামলেও আশ্চর্যের বিষয় হলো তার মন তখন অদ্ভুতভাবে কোয়েসেন্ট, অর্থাৎ সম্পূর্ণ নিষ্ক্রিয় বা শান্ত। সে খুব ভালো করেই জানে দুর্নীতি দমন কমিশন বা এই দুদক অফিসের পরিবেশ সাধারণ মানুষের জন্য নয়। জায়গাটা অত্যন্ত আমলাতান্ত্রিক এবং রেয়ারিফাইড, যার মানে হলো উচ্চ স্তরের বা এক্সক্লুসিভ। একজন সাধারণ বেকার ছাত্রের জন্য এই রেয়ারিফাইড পরিবেশে পা রাখাটাই তো একটা বিশাল চ্যালেঞ্জ। এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব, প্রমাণ ও সংশয়। তারেক তার সিদ্ধান্তে একদম অনড়। সে ভেতরে ঢুকে একজন কর্মকর্তার মুখোমুখি হলো।
শুরু হলো গল্পের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অংশ, টেবিলের দুই পাশে বসে থাকা দুজন মানুষের মধ্যে এক স্নায়ুযুদ্ধ। শুরুতে দুদক কর্মকর্তা তারেকের কথা শুনে কিছুটা স্কেপটিক বা সন্দেহপ্রবণ ছিলেন। তিনি প্রমাণগুলোর মধ্যে স্পেশিয়াস কিছু একটা খোঁজার চেষ্টা করছিলেন। স্পেশিয়াস মানে হলো ভ্রান্তিমূলক কিন্তু আপাতদৃষ্টিতে সত্য মনে হয় এমন কিছু। এমনকি তিনি ছোটখাটো আইনি বিষয় নিয়ে কুয়েবল বা অযৌক্তিক আপত্তিও তুলতে লাগলেন। কিন্তু অন্যদিকে ছিল তারেকের অদম্য রিজলভ বা দৃঢ় সংকল্প। তার প্রমাণের বিশাল স্পেকট্রাম বা পরিসর দেখে কর্মকর্তা রীতিমতো চমকে গেলেন। সবচেয়ে বড় কথা, তারেক কোনো রিকন্ডাইট বা দুর্বোধ্য ভাষায় কথা বলেনি। তার সবকিছু ছিল একদম স্ফুটিকের মতো স্পষ্ট। তারেকের দেওয়া প্রমাণগুলো এতটাই নিখুঁত ছিল যে পৃথিবীর কোনো যন্ত্রেল আইনজীবীও তার রিফিউট বা খণ্ডন করতে পারবে না। সে পুরো ইনভেস্টিগেশনটা এত দারুণভাবে সাজিয়েছিল যে মনে হচ্ছিল সেই কাজের জন্য প্রাতিষ্ঠানিকভাবে পুরো কোয়ালিফাইড বা যোগ্য। মানে তার এই যোগ্যতা শুধু কেতাবই নয়, বরং বাস্তব অভিজ্ঞতার শানিত। আর ঠিক এখানেই তারেকের দূরদর্শিতা সবচেয়ে বেশি ফুটে ওঠে। সে খুব ভালো করেই জানত যে ওই রিপ্রোবেট বা দুশ্চরিত্র নীতিহীন সিন্ডিকেটের সদস্যরা এত সহজে হার মানবে না। আদালতে দাঁড়িয়ে তারা নিজেদের অপরাধ রিপিউডিয়েট বা অস্বীকার করার চেষ্টা করবেই। এমনকি পুলিশের কাছে আগে দেওয়া বয়ানও তারা রিক্যান্ট বা প্রত্যাহার করে নিতে পারে। কিন্তু তারেক তাদের সেই বাঁচার সুযোগটা চিরতরে বন্ধ করে দিয়েছে। এই পুরো ঘটনাটি তারেকের চরিত্রকে কিভাবে বদলে দিয়েছে সেটা একবার খেয়াল করলে সত্যি অবাক হতে হয়। যে ছেলেটা নীলক্ষেতের একটা ছোট মেসে রিক্লুজ বা নিঃসঙ্গ সন্ন্যাসীর মতো পড়ে থাকত, আজ এই দুর্নীতির পাহাড়ের সামনে দাঁড়িয়ে সে একজন সেজ বা জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তির মতো আচরণ করছে। তার এই অভাবনীয় বিবর্তন এক কথায় অসাধারণ। এবার আসি পর্ব 3-এ, ন্যায় বিচার ও প্রতিশ্রুতি। ঠিক এই বিন্দুতেই গল্পটা মোড় নেয়। এতক্ষণের সেই সংশয় আর আমলাতান্ত্রিক শীতলতা হঠাৎ করেই গলে যায়। তারেকের এই সাহসী পদক্ষেপ দেখে সেই স্কেপটিক কর্মকর্তা পুরোপুরি বদলে গেলেন। তিনি তারেকের প্রতি বেশ সলিসিটাস বা যত্নশীল ও উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি এই তরুণ ছাত্রটির দিকে এক অদ্ভুত এবং রেভারেন্ট অর্থাৎ শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে তাকালেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তার চোখে একজন সাধারণ ছাত্রের প্রতি এই রেভারেন্ট দৃষ্টি প্রমাণ করে যে সত্যের শক্তি আসলে কতটা প্রবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেই কর্মকর্তার দেয়া প্রতিশ্রুতি। তিনি একটি সুস্পষ্ট রূপরেখা দিলেন। তিনি কথা দিলেন যে প্রথম দিনেই অর্থাৎ অবিলম্বে ওই অপরাধীদের ব্যবসার লাইসেন্স রিসাইন্ড করা হবে, মানে বাতিল করা হবে। প্রথম মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর আইনি স্যাংশন বা শাস্তি নিশ্চিত করা হবে। আর 1 বছর পার হওয়ার আগেই দুর্নীতিবাজদের তাদের ক্ষমতার চূড়া থেকে টেনে নামিয়ে উপযুক্ত স্থানে রিলিগেট করা হবে, যার অর্থ হলো অবনমিত করা বা নির্বাসন দেওয়া। এই আইনি পদক্ষেপগুলোর প্রধান লক্ষ্যই হলো সেই সব ক্ষমতাবান অপরাধীরা যারা অত্যন্ত রিক্যালসিট্রেন্ট বা ঘাড়তেরা এবং অবাধ্য। তারা এতটাই রিফ্র্যাক্টরি বা অদম্য যে সাধারণ নিয়মনীতি তাদের টিকেও ছুঁতে পারে না। কিন্তু তারেকের একটিমাত্র নিখুঁত আঘাত সেই সব রিক্যালসিট্রেন্ট এবং রিফ্র্যাক্টরি দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। এবার আমাদের গল্পের শেষ অংশ, পর্ব 4, বিজয়ের তৃপ্তি। অবশেষে এলো ন্যায় বিচারের প্রতিশ্রুতি আর চরম আবেগময় একটা মুহূর্ত। এতগুলো দিন, নির্ঘুম রাত আর প্রচণ্ড মানসিক চাপের পর অবশেষে যখন আশার আলো দেখা গেল, তখন তারেকের মনে কারো প্রতি কোনো আক্ষেপ বা রিপ্রোচ অর্থাৎ তিরস্কার বা ভর্ৎসনা ছিল না। সে তার রেজলিউশন বা দৃঢ়তায় অটল ছিল। তার মনে হলো এই চূড়ান্ত সফলতা যেন তার দীর্ঘদিনের ক্লান্তি ও ক্ষুধাকে একেবারে সেশিয়েট বা পরিতৃপ্ত করেছে। এক অসীম স্বস্তির অনুভূতি তার পুরো সত্তাকে গভীরভাবে স্যাচুরেট বা পরিপূর্ণ করে তুলল। সে চোখ বন্ধ করে এই বিজয়ের মুহূর্তটিকে গভীরভাবে সেভার করতে লাগলো, অর্থাৎ উপভোগ করতে শুরু করলো। তারেকের গত কয়েক মাসের রুটিনটির কথা ভাবলে যে কেউ চমকে যাবে। বইয়ের পর বই পড়ার সেই সপোরিফিক বা একঘেয়ে ঘুম পাড়ানি কাজ এবং অত্যন্ত স্পোরাডিক বা অনিয়মিত ঘুম তাকে শারীরিকভাবে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছিল। কিন্তু আজ এই দুদক অফিসের পরিবেশটি তার কাছে মনে হচ্ছে অত্যন্ত স্যালোব্রিয়াস, অর্থাৎ স্বাস্থ্যকর বা হিতকর, যা তার শরীরের সমস্ত ক্লান্তি নিরাময় করে দিচ্ছে। এই দীর্ঘ লড়াই শেষে তারেক আর আগের মতো ভয়ে রেটিসেন্ট বা স্বল্পভাষী হয়ে রইল না। তার ভেতরের আত্মবিশ্বাস পুরোপুরি জেগে উঠেছে। সে এখন প্রস্তুত তার ভেঙে যাওয়া স্বপ্নের প্রতিটি শার্ট বা টুকরো সযত্নে কুড়িয়ে এনে নতুন করে জীবনটাকে সাজাতে। তারেকের দেওয়া প্রমাণগুলো এতটাই সলিড ছিল যে এরপর দেশ জুড়ে যে বিশাল ধরপকড় শুরু হলো তা ছিল পুরোপুরি ওয়ারেন্টেড, মানে একেবারে যৌক্তিক বা জাস্টিফাইড।
আর এই জোরালো অ্যাকশনের পরপরই সিন্ডিকেটের মূল হোতাদের পাঠানো হলো সাপিনা। আইনি ভাষায় এর মানে হলো আদালতের সমন। সোজা কথায় অপরাধীদের বাধ্য করা হলো বিচারকের কাঠগড়ায় এসে দাঁড়াতে। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। দুর্নীতিবাজদের দামি উকিল যখন দেখলেন অবস্থা বেগতিক, তিনি মরিয়া হয়ে উঠলেন। আদালতে দাঁড়িয়ে তিনি শুরু করলেন তার স্বভাবসুলভ ট্রাকিউলেন্স বা আগ্রাসন। একের পর এক ভার্বোস অর্থাৎ অপ্রয়োজনীয় শব্দবহুল এবং ভিটুপারেটিভ বা চরম নিন্দামূলক কথা বলে তিনি এক বিশাল টিরেড বা আক্রমণাত্মক বক্তৃতা দিয়ে বসলেন। তার একটাই টার্গেট ছিল কোনো রকমে তারেকের প্রমাণগুলোকে জজের সামনে ট্যানজেন্সিয়াল বা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং ট্যানিউয়াস অর্থাৎ একদমই ভিত্তিহীন বলে চালিয়ে দেওয়া। কাঠগড়ার এই দৃশ্যটা একবার কল্পনা করা যেতে পারে। কি দারুণ একটা বৈপরীত্য। একদিকে সিন্ডিকেট মেম্বারদের সেই উইমসিক্যাল বা খামখেয়ালি অহংকার, তারা তখনও ভাবছে আইন তাদের পকেটে, আর ঠিক উল্টো দিকে তারেক দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো, একদম স্টলিড, শত প্ররোচনাতেও তার মধ্যে কোনো আবেগ নেই, একটুও বিচলিত নয় সে। এরপর যখন তারেক মুখ খুলল, পুরো কোর্টরুম নিস্তব্ধ। সে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি, অকাট্য যুক্তি দিয়ে প্রতিটি দাবিকে সাবস্ট্যান্সিয়েট করেছে, মানে শক্তভাবে প্রমাণ করেছে। তার কথায় কোনো হাওয়াই সাপোজিশন বা অনুমানের জায়গা ছিল না। তার বলা প্রতিটি কথা ছিল একেবারে ভেরাসিয়াস, মানে শতভাগ সত্যনিষ্ঠ। সত্যের জোর আসলে এমনই হয়। সময়ের সাথে সাথে সিন্ডিকেটের ওই অহংকারের বেলুনটা কিভাবে চুপসে গেল সেটাই টাইমলাইনে খুব পরিষ্কার। শুরুতে তারা কেমন বুক ফুলিয়ে স্টার্ট করতে করতে অর্থাৎ চরম দম্ভের সাথে হেঁটে আদালতে ঢুকেছিল, কিন্তু সত্য যখন সামনে আসতে শুরু করলো তাদের সেই দম্ভ নিমেষেই সাবসাইড করলো বা প্রশমিত হয়ে গেল। তারা অবশেষে বুঝতে পারল যে রাষ্ট্রের সাথে তারা যে ট্রান্সগ্রেশন বা চরম পাপ করেছে তার কোনো ক্ষমা নেই। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এই আইনি লড়াইটা খুব সোজা ছিল, মোটেও না। আদালতের এই পুরো প্রক্রিয়াটি ছিল রীতিমতো টর্চুয়াস। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মতো। টর্চুয়াস বলতে বোঝায় অত্যন্ত জটিল বা প্যাঁচানো। দুর্নীতিবাজরা পদে পদে কাঁটা বিছিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্য সেই জটিল পথ পাড়ি দিয়ে ঠিকই আলোর মুখ দেখেছিল। এবং তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। মহামান্য বিচারক এমন এক ঐতিহাসিক রায় দিলেন যা পুরনো পচা সিস্টেমকে চিরতরে সুপারসিড বা বাতিল করে দিল। রায় একেবারে কড়া ভাষায় স্টিপুলেট করে দেয়া হলো, মানে শর্ত জুড়ে দেয়া হলো যে এই অপরাধীদের সমাজ থেকে আজীবন বিচ্ছিন্ন করে রাখা হবে। তাদের গায়ে দুর্নীতির এমন এক স্থায়ী স্টিগমা বা কলঙ্ক লেগে গেল যা আর কোনোদিন মুছবে না। এখানে একটা খুব জরুরি বিষয় উঠে আসে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতি আসলে একটা ভিসকাস পদার্থের মতো, ওই আলকাতরা বা ঘন আঠালো তরলের মতো, যা একবার কোথাও লাগলে সহজে ছাড়ানো যায় না। ভিসকাস মানেই হলো ঘন এবং আঠালো। সমাজ থেকে এই আঠালো ময়লা পরিষ্কার করাটা একদিনের কাজ নয়, এর জন্য অবিরাম লড়াই লাগে। এই পুরো ঘটনা প্রবাহের সময় পরিস্থিতি অনেকবার ভলাটাইল বা চরম অস্থিতিশীল হয়ে উঠেছিল। ভয়ে অনেকেই নিজেদের অবস্থান নিয়ে ভ্যাসিলেট করছিল, দোদুল্যমান অবস্থায় ছিল যে কি থেকে কি হয়। কিন্তু ন্যায়ের পক্ষে তারেকের মতো একজন জ্যালেট বা অবিচল সমর্থক যখন মাঠে থাকে, তখন প্রমাণ হয়ে যায় যে সমাজে একটা ভায়াবল বা বাস্তবসম্মত পরিবর্তন আনা আসলেই সম্ভব। এই ঘটনার প্রভাব ছিল বিশাল। পুরো ছাত্র সমাজের মধ্যে যেন এক নতুন প্রাণের সঞ্চার হলো। তারা পরিষ্কার জানিয়ে দিল যে ক্ষমতার ভয়ে তারা আর কোনো রাজনৈতিক দালালকে ভেনারেট বা অন্ধভাবে ভক্তি করবে না। তারা এখন নিজেদের অধিকারের ব্যাপারে অনেক বেশি ওয়ারি বা সতর্ক। সমাজের দীর্ঘদিনের যে ওয়েল্টার বা একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, তা ধীরে ধীরে নতুন আইনের শাসনের অধীনে সাবসিউম হলো, অর্থাৎ শৃঙ্খলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এত বড় একটা ঝড় পার করার পর তারেক কিন্তু ঠিকই আবার তার স্বাভাবিক জীবনে পড়াশোনায় ফিরে গেল। সেখানে সে কোনো স্টেন্ট বা কার্পণ্য করল না। সে আবার হয়ে উঠল ক্লাসের সেই ট্র্যাক্টেবল বা বাধ্য ছাত্রটি। দিন শেষে যখন সে মেসের পথে ফিরছিল, আকাশের দিকে তাকিয়ে দেখল মেঘগুলো চমৎকারভাবে স্ট্রিয়েটেড বা ডোরা কাটা। আকাশটা যেন দীর্ঘ অন্ধকারের পর নতুন এক স্নিগ্ধ ভোরের ইশারা দিচ্ছিল। বন্ধুদের মধ্যে তখন এক অলিখিত বা ট্যাসিট চুক্তি হয়ে গেল। যাই হোক না কেন, দুর্নীতির কাছে আর মাথা নত করা যাবে না। আর এই দৃঢ় প্রতিজ্ঞার মধ্যে দিয়েই তাদের মনের ভেতরের দীর্ঘদিনের সেই কালো টর্পর, মানে অলসতা বা মানসিক নিষ্ক্রিয়তা, একেবারে কেটে গেল। তারা এখন নতুন ভবিষ্যতের জন্য শতভাগ প্রস্তুত।
আজকের এই পুরো আলোচনা আমাদের জন্য একটা গভীর ভাবনার জায়গা রেখে যায়। তারেক না হয় তার চারপাশের তর্পর বা নিষ্ক্রিয়তা ভাঙতে পেরেছে, কিন্তু আমাদের চারপাশের ওই অন্ধকারের আড়ালে এখনও এমন কি ট্রান্সগ্রেশন বা অপরাধ লুকিয়ে আছে যা পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে শুধু আমাদের অপেক্ষায় আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত,